আসসালামু আলাইকুম। আজকের সেশনটা আসলে সরাসরি পড়াশোনা রিলেটেড না, আপনারা সবাই জানেন। সাদাত বাবা ক্লাস নিচ্ছে, ওইদিকে যাও। আপনারা সবাই জানেন যে এটা অলরেডি আমি গতকালকে ঘোষণা দিছি যে এটা রেসিডেন্সির সাবজেক্ট চয়েস রিলেটেড কথা। বিষয়টা কিন্তু খুব মানে ধরেন যে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন, এইটা একটা জিনিস খেয়াল রাখেন, দুনিয়ার কেউ কিন্তু আপনাকে ঠিক করে দিতে পারবে না। আর যদি দুনিয়ার কারো কথা শুনে সেইটা দেন, আমার কাছে মনে হয় যে আপনার জন্য লস হবে। নিজের মনের কথা শুনতে হবে আর কি। এখন আপনি অন্যদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু অন্যেরটা কখনোই দিবেন না। আমাকে এরকম অনেকেই মেসেঞ্জারে নক দেয় অথবা কল দেয়, দিয়ে বলে ভাই আমি কোন সাবজেক্টে পরীক্ষা দেব। আমার জায়গায় আপনি দ্বারা একটু বলেন তো, আপনি কোন সাবজেক্টে তাকে পরীক্ষা দিতে বলবেন? এটা কি পসিবল? বলেন তো। এরা তো সেই মানে অ্যারেঞ্জ ম্যারেজের মতো হলো, যে একটা বিয়ে ঠিক করে দেন, আমি এই ছেলে বা এই মেয়েকে বলে দিলাম যে ওটার সাথে আপনার ভালো যাবে। এটা কিন্তু নিজস্ব মতামতের একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় এরকম করে এর আগে 2020 সালে একবার নিছি, আমি গত বছরে সেম ক্লাসটা নেই নাই। তো অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, অনেক সাবজেক্ট আসছে, অনেক আপনার ইনস্টিটিউশন যোগ হয়েছে। আবার পরীক্ষা আগে 200 হতো, আমাদের সময় আমরা 200-র মধ্যে দিছি, এখন 100 হচ্ছে লাস্ট 3 বছর ধরে। সুতরাং কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কম্পিটিশন অনেক বাড়ছে। তো সবকিছু মিলেই হয়তো কিছু ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে। এখন কোন সাবজেক্টে কম্পিটিশন বেশি আর কোন সাবজেক্টে কম্পিটিশন কম, এটা সত্যি কথা বলতে রেজাল্ট না দেখলে জানা একদমই ইম্পসিবল। কারণ এরকম ছেলে মেয়ে রেগুলার বের হয় প্রত্যেকবার। আমি তো 6-7 বছর, 5-6 বছর ধরে দেখতেছি এই পরীক্ষা পরীক্ষা দিয়ে বের হয়ে এসে বলে যে আমার পরীক্ষা একদমই ভালো হয়নি। সে রেজাল্ট দেওয়ার পরে আবার ফোন দেয় যে ভাই আমার চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক এর উল্টো ঘটনাও আছে। ভাই আমি খুব ভালো পরীক্ষা দিছি, আপনি যা পড়াইছেন তাই আসছে, প্লাস আমি নিজে নিজে বুদ্ধি কিছু করছি সেগুলোও আসছে, সবকিছু মিলে খুব খুশি। তারপরে পরীক্ষার পরে দেখা যাচ্ছে মেসেঞ্জার, ফেসবুক, মোবাইল সব বন্ধ। কাজে আসলে কত মার্ক পেয়ে কে চান্স পাচ্ছে এটা আসলে এক্সাক্ট বলা কঠিন। কোন সাবজেক্টে কত কাট মার্ক যাচ্ছে এগুলো সবই বিভিন্ন কোচিং সেন্টার সহ আমার একটা ধারণা ছাড়া আর কিছুই না। একটা ধারণা ছাড়া কিছু না। এখন প্রশ্ন করতে পারেন আপনারা ধারণা কিসের উপর করেন? ধারণা করি আমরা হচ্ছে আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট পড়ে, তারা বিভিন্ন ভাবে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দেয়, তারা কিরকম মার্ক পাচ্ছে, ফাইনালি পরীক্ষাটা কেমন হচ্ছে, সেই পরীক্ষায় কিরকম মার্ক এই ছেলে পাইতে পারে বা এই মেয়ে পাইতে পারে। এরকম করে একটা গ্রস অ্যাজাম্পশন আমরা করি যে এই আহ এই সাবজেক্টে হয়তো কাট মার্ক এরকম গেছে, কিন্তু এগুলো সবই কিন্তু মানে আমি বলবো যে ধারণা ছাড়া কিছু না। আমি যে এর আগের যে সাবজেক্ট চয়েসের ক্লাস নিছি ওইটা একটু লেন্দি ছিল, আমি আজকে লেন্দি করব না। কাজে আমি পাওয়ার পয়েন্ট কিছু বানাইছি ইনফরমেশন নিজের মতো করে, পূর্বের ইতিহাস নিয়ে, যেগুলো যদিও সেগুলোতে মার্ক নাই। তো আমি জাস্ট আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি, তাহলে আমার একটু উত্তর দিতে সুবিধা হবে। তবে একটা প্রশ্ন আমি খুব বিব্রত হই, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমাকে এই প্রশ্নটা করবেন না যে ভাইয়া আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব, এই প্রশ্নটা দয়া করে করবেন না। আপনি বলতে পারেন যে ভাইয়া এই দুইটা সাবজেক্টের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেটা বলা হয়তো কিছু যাবে, আপনাকে বললে আপনিও পারবেন। কিন্তু আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। তার সাথে প্রিপারেশন কিছু ক্যালকুলেশন ব্যাপার স্যাপার আছে। আমি একটু দেখে নেই যে আমার সাউন্ড ঠিক আছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। আপনারা একটা আওয়াজ দিন,
দেখেন নেই। অনেকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান একটা ইয়ে করে দিই, সবাইকে একটু মেনশন করে দিই, লিস্ট কেউ থাকলে ওপেন কোশ্চিনে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোশ্চিন আছে। কোশ্চিনটা হচ্ছে, এই যে আমরা বলি যে ভালো সাবজেক্ট এবং খারাপ সাবজেক্ট, এই ভালো সাবজেক্ট এবং খারাপ সাবজেক্টের মানদণ্ডটা আপনারা কিভাবে ঠিক করেন? ভালো সাবজেক্ট এবং খারাপ সাবজেক্ট, এটার মানদণ্ডটা আপনারা কিভাবে ঠিক করেন? এই প্রশ্নের উত্তর দিবেন 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা চয়েস করেন কিভাবে, এইটা ভালো, এটা না হলে ভাই আমি এটা দিব, তো এইটা না হলে এটা দিব, এটা কিসের উপর ভিত্তি করে আপনারা করেন? একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো। আমি আপনাদের কমেন্টের সাথে একটু হয়তো নিজে কথা যোগ করব। চলেন আমি শুরু করি, আপনারা প্রশ্ন করতে থাকেন। আমি মোবাইলে মাঝে মাঝে, আমি ল্যাপটপ নিচ্ছি বা আমি ইয়েতে আছি, কিন্তু মোবাইলে মাঝে মাঝে আমি ডিরেক্ট থাকবো আর কি, মানে কোশ্চেন দেখার চেষ্টা করবো আপনাদের। তাহলে ডেন্টাল বাদে বাকি ফ্যাকাল্টি নিয়ে আমি অল্প স্বল্প কথা বলবো। হ্যাঁ, ডেন্টাল বাদে বাকি ফ্যাকাল্টি গুলো নিয়ে আমি কথা বলবো। এক একজন এক এক সাবজেক্ট সম্পর্কে বলছে ভালো খারাপ, এগুলো সাবজেক্ট সম্পর্কে ভালো খারাপ এগুলো বলার দরকার নেই। আমি যতটুকু পারি প্রত্যেকটা নিয়ে 1-2টা করে লাইন বলার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ফ্যাকাল্টি হচ্ছে আপনারা সবাই জানেন, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডি, 4টা ফ্যাকাল্টি। আমি ডেন্টাল বাদ দিছি। মেডিসিন কোন ফ্যাকাল্টির আন্ডারে কোন কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে গত বছরে কতজন চান্স পাইছে, এই ইনফরমেশন গুলো থাকবে আজকের ক্লাসে, এই ইনফরমেশন গুলো থাকবে। তার আগে আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু আপনাদের সাথে আলোচনা করি। এটা নিয়ে কোচিং টু কোচিং ভ্যারি করে। তারপর আমি বলি, আপনি মেডিসিন হোক, সার্জারি হোক, বেসিক হোক বা পেডিয়াট্রিক্স হোক, এই প্রশ্ন যেন দ্বিতীয়বার না আসে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা সবাই জানেন, তারপরে বলতেছি, পরীক্ষা যদি 100 মার্কের হয়, পরীক্ষা যদি 100 মার্কের হয়, তাহলে আমি আমার মতো করে রাখছি যে বেসিক থেকে প্রশ্ন হবে 70। সেটা আপনি যে যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন, পরীক্ষা যদি আপনার রেসিডেন্সি 100 মার্কের হয়, তাহলে বেসিক থেকে প্রশ্ন আসবে 70। বেসিক ইনক্লুডিং অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাপ্যাথো, মাইক্রো, এগুলা কোনটা করতে, এগুলাতে আমি যাচ্ছি না, আপনারা সবাই জানেন। ক্লিনিক্যাল থেকে রাখছি 30, তবে মতান্তর আছে, মতান্তরে কেউ 40ও বলছে। তো এই 30 এবং 40 নিয়ে একটু ডিফারেন্স আছে। আমি আমার মতামতটা এজন্যই দিচ্ছি, আপনারা জানেন যে ক্লিনিক্যাল বইয়ে অনেক বেসিক ইনফরমেশন থাকে। অনেকে বলে এই ইনফরমেশনটা ডেভিডসন থেকে আসছে, অনেকে বলে বেসিক থেকে আসছে। আমি তো বেসিকের মধ্যে রাখতে চাচ্ছি। যেমন গ্যাস্ট্রিক হরমোনের ফাংশন হতে পারে সেটা ডেভিডসন থেকে আসছে, এটা ফিজিওলজির কোশ্চেন। সব কোচিং সেন্টার গ্যাস্ট্রিক হরমোনের ফাংশন ফিজিওলজি থেকে পড়াবে। আপার মোটর লোয়ার মোটর নিউরনের পার্থক্য, এটা ডেভিডসনে আছে, কিন্তু এই প্রশ্ন আসলে ডেফিনেটলি এটা বেসিকের প্রশ্ন। এই হিসাব করে আমি মনে করি যে 30-এর বেশি ডিজিজ থেকে আসার কথা না। আমি আগের যে প্রশ্নগুলো দেখছি, আমি প্রশ্ন কিছু দেখার চেষ্টা করছি। যদি সার্জারিতে পরীক্ষা দেন, তাহলে সার্জারির সব ব্রাঞ্চ মিলে 30টা প্রশ্ন আসবে, ইনক্লুডিং গাইনি। আপনি যদি গাইনিতেও পরীক্ষা দেন, তাহলে সার্জারির সেটা ব্রাঞ্চ, আপনাকে সার্জারির সব ব্রাঞ্চ থেকে 30টা প্রশ্ন আসবে। দ্যাট মিনস আই থেকে আসবে, ইএনটি থেকে আসবে, পেডি সার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, হ্যাঁ, এগুলো সব থেকে। আপনি যদি পেডিয়াট্রিক্স দেন, এটা আগে মেডিসিনের আন্ডারে ছিল, পেডিয়াট্রিক্স এর যেই মানে কি বলে যে ক্লিনিক্যালটা শুধু পেডিয়াট্রিক্স থেকে আসবে। আগে অন্যরকম ছিল, আগে এটা ডেভিডসন থেকে আসতো, এটা পরে ফ্যাকাল্টি চেঞ্জ করে দিচ্ছে। খুবই ভালো। বেসিকটা একটু আলাদা। বেসিকের জন্য ক্লিনিক্যাল প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বিরক্তিকর। কারণটা হচ্ছে বেসিক আসে 70। আজকে সকালে আমাকে একজন কোশ্চেন করছে, ভাই আমি ফিজিওলজিতে এমডি পরীক্ষা দিব, আমার কি কোনো ক্লিনিক্যাল কিছু পড়তে হবে কিনা? খুবই দুঃখের বিষয়। আমি বলে দিলাম যে আপনার ক্লিনিক্যাল মেডিসিন 15 মার্ক আসবে, সার্জারি 15, এটা ধরে রাখেন। কিছু কম বেশি প্লাস মাইনাস তো থাকেই, কিন্তু ক্লিনিক্যাল বেসিক্স ফ্যাকাল্টির জন্য মেডিসিন সার্জারি দুটোই আসবে। আমি যেটা বলতেছি এটা টোটালি আজকের আলোচনার বাইরে, আলোচনার মধ্যে আমি ঢুকবো। আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করছিলাম, কেউ অ্যান্সার দিচ্ছেন কিনা আমি একটু দেখি। ক্রাইটেরিয়া অফ এ গুড সাবজেক্ট, আপনারা যে একটা ভালো সাবজেক্ট বলতে আসলে কি বুঝান, এটা আমার জানার খুব ইচ্ছা। মানে এই সাবজেক্ট চয়েস করা তো আমার কাছে মনে হয় লাইফ পার্টনার চয়েস করার মতো।
তাহলে লাইফ পার্টনার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে একটা মানে কি বলে যে খুব দেখতে সুন্দর মানুষ যারা, তারাই শুধুমাত্র ভালো ঘর সংসার করতেছে। যারা দেখতে একদমই ভালো না, একদম কুৎসিত, তারা সংসার ভালো করতেছে না, বিষয়টা তো এরকম না। সাবজেক্টের ক্ষেত্রেও আমি তো আমার ব্যক্তিগত লাইফে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি, আমি দেখছি আমাদের অ্যানাটমির যে হেড স্যার, সে যে শান শৌকত নিয়ে চলছে। ফিজিওলজির চেয়ারম্যান স্যার আমাদের স্যার ছিলেন, রাজশাহী মেডিকেলে পড়ছি, টি আলম স্যার। তার যে চলাফেরা, তার পড়ানোর স্টাইল, তার শান শৌকত, এগুলো দেখে তো আমার কাছে মনে হতো যে উনি তো অনেক বেস্ট আছেন। এখন উনি আসলে ভালো আছেন কিনা উনি বলতে পারবেন। তো সাবজেক্ট তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, স্বাভাবিক। কাজেই গুড সাবজেক্টের ক্রাইটেরিয়া অলওয়েজ এরকম হওয়া উচিত না যে যেটাতে টাকা বেশি। আমার আমার কাছে সেটা মনে হয় আর কি। তো আপনাদের কোনো অ্যান্সার আছে কিনা? আপনারা আসলে কিসের ভিত্তিতে দিবেন, আমি একটু দেখে নিই। সবার জন্য জাস্ট সাবজেক্ট নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে এই সাবজেক্ট সম্পর্কে বলেন, কিন্তু অ্যান্সার ওইরকম কিছু নাই। ভালো সাবজেক্ট বলে আকিব ভাই লিখছে, ভালো সাবজেক্ট বলে কিছু নাই ভাইয়া, সবই আপেক্ষিক ব্যাপার। কারো কাছে সাইকিয়াট্রি, কারো কাছে নিউরোলজি, কারো কাছে বেসিক সাবজেক্ট। ভেরি গুড, ভালো বলছে। তাহলে মানে খুব শুনতে খারাপ লাগলেও এটা সত্য কথা হচ্ছে, যেই জায়গাতে টাকা বেশি সেই জায়গাতেই কম্পিটিশন বেশি। শুনতে খারাপ লাগলেও এটাই সবচেয়ে সত্য কথা। যেই জায়গাতে টাকা বেশি সেখানে সবচেয়ে বেশি কম্পিটিশন, তার মানে হচ্ছে সেখানকার চাহিদাটা বেশি। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এন্ডোক্রাইনোলজি, আমি গ্যাস্ট্রোএন্টারোলজি, আমি অর্থোপেডিক্স চয়েস করছি বলে আপনি আমাকে এই এরকম দোষ দিলেন যে এটাতে টাকা দেখে করছি। ভাই আজকের যুগটাই তো এরকম, আপনার তো দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের এরকম একটা জিনিস চয়েস করি আমরা। আমরা মানে সব সময় কিন্তু এই এইটার দিকে বেশি, আস্তে আস্তে যখন আমরা যত বড় হতে থাকি আমরা এইটার দিকে ফ্যাসিনেশন আমাদের আসা শুরু করে। টাকা, চাহিদা, কম্পিটিশন সবই বেশি। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা মানুষের দোষ, মানুষের এটা একটা ক্যারেক্টার। টাকা কত সহজ উপায়ে ইনকাম করা যায়, কত সহজ উপায়ে টাকা ইনকাম করা যায়, দ্যাট ইজ রিল্যাক্স। টাকাও ইনকাম করব, আবার রিল্যাক্স বেশি। এই দুইটা পয়েন্ট মারাত্মক ইম্পর্টেন্ট। টাকা ইনকাম করব এবং রিল্যাক্স কোনটা বেশি, সেটা আমাকে এরকম অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমার দুইটা বাচ্চা। কোনো দোষ নাই, একটা ফিমেল তার ফ্যামিলি মেনটেন করতে হয়, বাচ্চার প্রায়োরিটি সবচেয়ে আগে। কারণ আপনি যত বড় ফেমাস কেউ হন না কেন, আপনার বাচ্চা যদি বকে যায় আপনার লাইফের আর কিছু থাকে না। তো আমার দুটো বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। তো আমি হচ্ছে ভাইয়া রেডিওলজিতে পরীক্ষা দিতে চাই, কারণ আমি বাসায় বসে রিপোর্ট করব। ওনার দোষের কিছু দেখি না। উনি রিল্যাক্স, যত সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে দামিটাই চিন্তা করছে, উনি রেডিওলজি দিবেন, বাসায় বসে সিটি এমআরআই রিপোর্ট করবেন, অনেক টাকা ইনকাম করবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে দুইটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, টাকা এবং রিল্যাক্স। এছাড়াও অনেকে রিসেন্টলি, এখন মানুষ তো আসলে অনেক কৌশলী হয়ে গেছে, অনেকে চিন্তা করে খুব তাড়াতাড়ি ফেমাস হওয়া যাবে কিসে। সবাই চিন্তা করে না। যেমন একটু খেয়াল করে দেখেন, আপনি যদি প্লাস্টিক সার্জারির কথা চিন্তা করেন, বাংলাদেশে প্লাস্টিক সার্জারির ডাক্তার কয়জন আছে? খুব কম। সুতরাং এখানে ফেমাস হওয়ার সম্ভাবনা বেশি। আপনার রাজশাহী মেডিকেল, আমার মেডিকেলের প্লাস্টিক সার্জারি ডিগ্রি করার লোক হয়তো একটা দুইটা আছে। আমি তো জানি আশা আপু আছে, উনি তো অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন, হয়তো আবার প্রফেসর হয়ে যাবেন। তো একটা জেনারেল সার্জারি করা মানুষ এফসিপিএস এমডি করে ওনার সমান ফেম পাবেন না, এটা স্বাভাবিক। তো এটাও এখন একটা ফ্যাক্টর যে এমন জায়গায় যাব যেখানে ডাক্তার কম আছে, আমি ফেমাস হব, আমার টাকা পয়সা ঠিক আছে যেমনই আসলো আসলো, সাথে একটু খুব তাড়াতাড়ি ফেমাস হব, খুব তাড়াতাড়ি প্রমোশন মিলবে, ইত্যাদি ইত্যাদি। এগুলার বাইরেও কিছু কথা আছে, আমার মতো কিছু মানুষজন আছে যে এগুলার বাইরেও টাকা টাকা এগুলো তো আমরা ভাবি, টাকার কোনো বিকল্প নাই। এর বাইরেও কোন জায়গায় গেলে একটু পড়াশোনা পড়াইতে পারবো, ভাই আমার মানুষকে জ্ঞান দিতে খুব ভালো লাগে, আমি মানুষকে জ্ঞান দিই। তো এই টিচিংটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সবার জন্য না, খুব অল্প কিছু মানুষজনদের জন্য, যারা বলে ভাই আমার পড়াইতে ভাল লাগে, কানের কাছে বাজাইতে ভাল লাগে। এখন আপনাদের ফাইনালি ফাইনালি আবার আমার লাস্ট কোশ্চিন হচ্ছে, এতগুলোর মধ্যে আপনারা যখন চয়েস করেন, আমি তো আগেই বললাম আমি কখনো আপনাদের এই প্রশ্নের উত্তর দিব না যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ো বা আপনি এই সাবজেক্ট নিয়ে পড়েন, কখনো দিব না, আমি কোনোদিন দেই নাই। আমি শুধু বলতে পারি এটার ভালো দিক কি, এটার খারাপ দিক কি।
কাজে এই প্রশ্ন আমার কাছে করে আপনার কোনো লাভ হবে না। অলরেডি 10-15 জন পার্সোনালি আমার কাছে করছে, আমি তাদের কোনো ফাইনাল ডিসিশন দেই নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন মনে মনে চিন্তা করেন যে আপনার ডিডি, কথার কথা আপনার ডিডি আমাকে সেদিন বলছে ভাই আমার ভাল লাগে হচ্ছে স্কিন বিডি, আমার স্কিন ভাল লাগে, আর 2 নাম্বার আমার ভাল লাগে প্লাস্টিক সার্জারি, তাহলে আমার কোনটাতে দেওয়া উচিত? তো আমি বললাম ভাই আপনি এক কাজ করেন, আপনি আগে ফ্যাকাল্টিটা ঠিক করেন, দুই মেরু হয়ে গেল। এরা এই সম্পর্কে আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা অনেক কঠিন হয়ে যাবে। তো যাই হোক, সুতরাং সবার আগে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি হচ্ছে আপনার অপারেশন ভালো লাগে কিনা, সোজা কথা। যদি লাগে অপারেশন, যদি ভালো লাগে, ডেফিনেটলি আপনি মেডিসিনের কোনো ব্রাঞ্চে আসবেন না। কারণটা হচ্ছে মেডিসিনের ব্রাঞ্চের চেয়ে সার্জারির ব্রাঞ্চে কাজ করে আরাম আছে, কারণ পেশেন্টের কিউরেবিলিটি আর ব্যাপার আছে, পেশেন্ট কিওর হবে। মেডিসিনের ব্রাঞ্চে খুব কম কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনি একদম কিওর হবে বলতে পারবেন, বেশিরভাগই ক্রনিক ডিজিজ। তারপরও কিছু সাবজেক্ট আছে। এত কিছুর মধ্যে আপনার কাছে মেইন ফ্যাক্টর কোনটা? টাকা, ফেমাস, প্রমোশন, রিল্যাক্স, টিচিং, কোনটা? 1 মিনিট আমি বলবো, আমি সবই বলবো, কিন্তু আমি একটু শুনে নেই। আসাদ ভাই লেখছে নিউরোলজির টাকা টুকা কিরাম, একটু বলতেন যদি। ভাই নিউরোলজির ফেমাস মানুষ তো ভাই, টাকা অনেক, এখনই অনেক, গোটা বাংলাদেশ প্র্যাকটিস করে ভাই। আচ্ছা, আহ যে সাবজেক্টে পাশ করাই ভালো সেটাই গুড সাবজেক্ট, নট অলওয়েজ দ্যাট। আপনি পাশ করলে এমন একটা সাবজেক্ট চয়েস করলেন, একদম সব একদম স্মুথলি পাশ করে গেলেন, কিন্তু চেম্বারে বসে বসে মাছি মারতেছেন, আপনার ভালো লাগবে না। একটা লোক ধরেন যে 10 বারে আমাদের আমাদের জেলায় দু একটা মানুষ মানে একটু হাস্যরস করে বলে যে অমুক মেডিসিনের এফসিপিএস করা ডাক্তার 10 বারে এফসিপিএস ফার্স্ট টু পাস করছে। এটা শুনতে খারাপ লাগে, হাস্যকর লাগে, এটা কথা সত্য, কিন্তু উনার মতো বেশি রোগী কেউ দেখে না, ওনার মতো নওগাঁতে ফেমাস কেউ নাই, আমার এলাকা জেলার কথা বললাম। সো এগুলা ভুয়া কথা, ফেল করলে সেটা ভালো সাবজেক্ট না, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। পাস ফেল এটা কোনো ব্যাপার না, 5 বছরের জায়গায় 6 বছর লাগবে। এখন আপনি পড়াশোনা না করলে আপনি কে পাস করাবেন? এখন আপনি বলেন ভাই করেও ফেল হচ্ছে, করে ফেল হতে পারে, করে ফেল 4 বার 5 বার হবে না, এগুলো গল্প দিয়ে কোনো লাভ নাই ভাই। পড়াশোনা করে ফেল হলে ভাই পড়াশোনা মানে, তাহলে পড়াশোনা করে কি লাভ? যারা ফেলের পর ফেল তাদের পড়াশোনায় বিশাল ঘাবলা আছে, বিশাল ঘাবলা আছে, সেটা আগে ঠিক করতে হবে, ঘাবলাটা কোন জায়গায়। যাই হোক, এত সব কিছুর বাইরে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনারা সেই সাবজেক্টটাই চয়েস করবেন যে সাবজেক্টটার কথা আপনার মন বলতেছে। তবে এই যে কয়টা পয়েন্ট বললাম, টাকা, ফেমাস, টিচিং, রিল্যাক্স, ওই সাবজেক্টের সাথে এগুলা কিছু মিলায়ে প্লাস এবং মাইনাস করবেন। যেমন আমি আপনাকে বলি, যারা গাইনিতে ক্যারিয়ার করবেন এদের জীবনটা আমি অনেক কাছ থেকে দেখছি। আমার বন্ধুর মা, খুব ক্লোজ ফ্রেন্ডের মা, নওগাঁর খুব বড় গাইনিকোলজিস্ট, উনি কখনো কোনোদিন রিল্যাক্স করছে বলে আমার মনে হয় না। তো যারা গাইনিকোলজিস্ট হবেন তারা তো জীবন থেকে এই রিল্যাক্স শব্দটা বাদ দিছে। এরপরও একটু খেয়াল করে দেখবেন, তারা একটু বাইরে বের হওয়ার সময় মাথার চুলটা হাসড়ায়, না সাজলেও একটা লিপস্টিক দেয়, তার মানে তার জীবনে কিন্তু ওই ব্যস্ততাটা সে এনজয় করে, ওই ব্যস্ততাটা সে এনজয় করে। সে হয়তো তার বাচ্চা কাচ্চাকে ডিরেক্ট দেখতে পারে না, বাচ্চা কাচ্চা নিজের মতো করে পড়ে, এরকম ভাবার কোনো কারণ নাই যে আমার বাচ্চাকে আমি নিজের হাতে পড়াইতে পারি না, আমার বাচ্চা মানুষ হলো না, এরকম ভাবার কোনো কারণ নাই, আপনি দেখাশোনা করলেই হবে। সো আপনার মন যদি বলে যে আমি গাইনিতে ক্যারিয়ার করব, গাইনি বাংলাদেশের জন্য গাইনিতে অনেক ভালো কিছু করার সুযোগ আছে, প্লাস এখানে রুগী বেশি, আমার রুগী দেখতে অনেক ভাল লাগে, পেশেন্টের সমস্যা শুনতে ভাল লাগে, পেশেন্টের চিকিৎসা করে সে যখন এসে বলে আমি ভালো হয়ে গেছি, ভালো লাগে, এনাফ। আপনার এই শান্তি টান্তির চিন্তা করে কোনো কাজ নাই, আপনার মনকে আগে সায় দেন এবং ওই সাবজেক্টে পরীক্ষা দেন। এখন আপনি বলতে পারেন ভাই আমার গাইনি পছন্দ কিন্তু আমি পাবো 70, গাইনিতে লাগবে 75, তাহলে আমি কি করব? আমার গাইনি খুবই পছন্দ, আমি বলবো আপনি গাইনিতেই দেন, চান্স না পাইলে পরের বছর দিবেন। কিন্তু আপনার গাইনি পছন্দ কিন্তু আপনি চান্স পাবেন না, ওই ওই মার্ক পাবেন না বলে গাইনিতে না দিয়ে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে। কিসে পরীক্ষা দিছে? পরীক্ষা দিছে ধরেন যে কথার কথা ইন্টারনাল মেডিসিন, তাহলে কোথায় গাইনি আর কোথায় ইন্টারনাল মেডিসিন? এবং আমি এরকম ডাক্তারকে হর হামেশায় আমার চোখের সামনে দেখতেছি, কারণ আমার 5 বছর ধরে বিভিন্ন ব্যাচ পড়াইছি, 2 4 5 10 15 20টা ব্যাচ পড়াইছি। এই ব্যাচ থেকে মিনিমাম মানে এই জাস্ট 5 10 বছরে বা 5 5 7 বছরে আমি আমার ডিরেক্ট হাত দিয়ে
তারা বিভিন্ন কোচিং এ পড়ছে, আমি কোনো ইয়ে নিচ্ছি না, কোনো ক্রেডিট নিচ্ছি না, কিন্তু আমার কাছে পড়ে বা আমার কাছাকাছি সান্নিধ্যে এসে চান্স পাইছে এরকম 500-1000 ডাক্তার। তো আমি যখন বিএসএম লিফট দিয়ে উঠি নামি বা হাঁটাহাঁটি করি, ক্যান্টিনে চা খাই, আমার এরকম প্রতিনিয়ত, বা আমি লাইব্রেরিতে পড়ি, আমার প্রতিনিয়ত অনেক ডাক্তারের সাথে দেখা হয় যারা বিভিন্ন সাবজেক্টে কোর্সে আছে এবং তারা সেটা নিয়ে বেশ অসন্তুষ্ট। দেখা হলে ভাই ভাই প্যারার শেষ নাই, ভাই অমুক শেষ নাই, ভাই ভাল লাগে না, কি সাবজেক্টে ঢুকলাম, পাস করে না, ইত্যাদি 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 অনেক ধরনের কমপ্লেন আছে চান্স পাওয়ার পর। কারণটা কি বলেন তো? কারণ তারা তাদের ডিজায়ার্ড সাবজেক্টে চাপ করতেছে না। ইভেন আমার খুব কাছের মানুষজনের ডিগ্রি শেষ হওয়ার পরও তারা শান্তিতে নেই, তার সাবজেক্ট নিয়ে এসে শান্তিতে নাই। সুতরাং আমার একদম মানে বিশেষ করে ইয়াংদের জন্য, যারা পাস করছেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হলো, এরা হচ্ছে ইয়াং, একদম ফ্রেশার, তাদের জন্য পরামর্শ, ভাই আপনি আপনার একদম যেটা পছন্দ করেন ওই সাবজেক্টে পরীক্ষা দিবেন, যেটা পছন্দ করেন ওই সাবজেক্টে পরীক্ষা দিবেন, ওর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। আপনি দরকার হলে 6 মাস পরে চান্স পান, কিন্তু ওই সাবজেক্ট নিয়ে আপনাকে সারা জীবন থাকতে হবে। এই অশান্তি নিয়ে আপনার থাকার কোনো মানেই হয় না। আরেকটা জিনিস খেয়াল রাখেন, পোস্ট গ্রাজুয়েশন যে কোনো সাবজেক্টে করে তার চলার মতো পয়সা নাই বা সে খুব দরিদ্র লাইফ লিড করতেছে, এরকম কোন ডাক্তার বাংলাদেশে আছে কি? আমাকে একটা উত্তর দিন তো। হতে পারে যে অর্থোপেডিক্স এর টাকা বেশি, জেনারেল সার্জারির টাকা কম, ইন্টারনাল মেডিসিনে আছে মোটামুটি, গ্যাস্ট্রোএন্টারোলজির অনেক বেশি টাকা। ইন্টারনাল মেডিসিন কিছু কি বলে যে স্কিন বেডে কাজ করতেছে, অনেক টাকা। রেডিওলজি একটা এমআরআই রিপোর্ট করতেছে 1000 টাকা নিচ্ছে, এরকম সারাদিনে 50টা করতেছে। টাকার ভেরিয়েশন হতে পারে, কিন্তু এই ডিগ্রি করার পরে গরিব হয়ে আছে, সংসার চালানোর মতো খরচ নাই, বা বাচ্চা কাচ্চা নিয়ে সে হ্যাপি নাই, মানে টাকা পয়সার কথা বলতেছি, এরকম আপনি এক পিসও দেখাতে পারবেন না, যদি না সে পাগল হয়ে না যায়। এক পিসও দেখাতে পারবে না। যে ফিজিওলজিতে ডিগ্রি করছে সেও হয়তো 6 মাস 1 বছর লাগতেছে তার একটা মনে করেন চাকরি জোগাড় করতে, কিন্তু সেও তারও বেতন আস্তে আস্তে বাড়তে বাড়তে মোটামুটি হ্যান্ডসাম স্যালারি পায়। তারপরে তার টাকার অভাব হলে সে মাঝে মাঝে একটু শুক্রবার করে হয়তো নিজের এলাকায় রুগী দেখে। আমি যখন আমাদের সময় যে ফিজিওলজির লেকচারার স্যার ছিলেন, উনি এখন ফুল প্রফেসর হয়ে গেছে, তো তখন দেখছি হয়তো ফিজিওলজি দিয়ে তার খুব একটা ইনকাম হতো না, শুক্রবার করে নিজের এলাকায় রুগী দেখতো। তো রুগী দেখে এবং এই ফিজিওলজির শিক্ষক হয়ে মোটামুটি তার দিন ভালো চলছে। এখন সে কিন্তু একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি নাম বলবো না, একটা মেডিকেল কলেজের সে প্রিন্সিপাল, আমার যিনি ডিরেক্ট ফিজিওলজি স্যার ছিলেন। সো ফিজিওলজিতে ক্যারিয়ার করেও উনি অনেক উপরে চলে গেছে। কাজে চিন্তা করার কিছু নাই, আপনি যে কোনো সাবজেক্ট যদি আপনার সেটা ভালো লাগা লাগবে, ভালোবাসা লাগবে, আপনি ভালো করবেন ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে আমি আসল কথায় যাব, তো আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, আমি আস্তে আস্তে আসল কথায় যাব। হ্যাঁ, ডার্মাটোলজি, নিউরোলজি, এগুলো নিয়ে কথা হচ্ছে না? আচ্ছা চলেন শুরু করি। তাহলে আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের যা প্যাশন আছে সেটাতেই পরীক্ষা দিবেন, এক্সেপ্ট কারা এটা মানবেন না, শুধুমাত্র যাদের 10 বছর 15 বছর পরে পড়া শুরু করতেছেন তারা একটু বুঝে শুনে দিবেন, যাতে তাদের বেশি দিন না লাগে, কারণ তাদের ফার্স্টেশন অনেক বেশি। যাদের বয়স 35-40 আমাদের মতো বয়সী, চান্স হচ্ছে না বা অনেকদিন পড়াশোনা করেননি, তাদের একটু সাবজেক্ট নিয়ে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন, আদারওয়াইজ কেউ করবেন না। অ্যানাটমি ভেরি গুড সাবজেক্ট, কিন্তু আপনার ভালো লাগা লাগবে, ভালো লাগলে অ্যানাটমিতে ক্যারিয়ার করেন, কোনো সমস্যা নেই। সবার আগে মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে কথা বলি। মেডিসিন ফ্যাকাল্টি আমাদের যে সাবজেক্ট লিস্ট দিছে 2022, আমি জানি আমার এই ভালো দেখাচ্ছে না, আমি যে স্লাইড দেখাচ্ছি এই স্লাইড ভালো দেখাচ্ছে না আমি জানি, কিন্তু এখানে মোট মেডিসিন ফ্যাকাল্টির 20টা সাবজেক্ট আছে। যারা অন্য ফ্যাকাল্টির তারা একটু ধৈর্য ধরেন, আমি খুব বেশি সময় নিব না। এই মেডিসিন ফ্যাকাল্টির 20টা সাবজেক্ট আছে। এই সাবজেক্টের কে কার উপরে এটা টোটালি আপেক্ষিক বিষয়। এই সাবজেক্টের টোটালি আপেক্ষিক বিষয় যে কোন সাবজেক্ট কত বেশি। কিন্তু আমি আমার ব্যক্তিগত মানুষের চাহিদা এবং টাকা, মানুষের চাহিদা, ইনকাম, টাকা, এটার উপর ভিত্তি করে আমি ব্যক্তিগতভাবে নিজে সাজাইছি যে কোনটাতে বেশি মার্ক লাগতে পারে, কোনটাতে কম মার্ক লাগতে পারে আমি বলতেছি। তার আগে এবার একটা কথা অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে এবার 60টা চয়েস দেওয়ার অপশন আছে। সুতরাং যে সাবজেক্ট গুলোতে 60টা চয়েস নাই, ধরেন শুধু বিএসএমএমইউ তো আছে, কিংবা শুধু একটা বা দুইটা জায়গায় আছে, সেখানে কম্পিটিশন কম হবে নাকি বেশি হবে? এবার ঠিক তার উল্টাটে আসি, যেটাতে 60টা দেওয়ার চান্স আছে সেটাতে কম হবে না বেশি হবে? এটা নিয়ে একটা কিন্তু মানে ডিবেট এবার চলতে থাকবে।
যে আসলে কোনটাতে কম্পিটিশন বেশি হবে, যেটাতে 7টা 8টা প্রতিষ্ঠান আছে সেটাতে দিব, নাকি ভাই খালি রিউমাটোলজি দিব, বিএসএমএম ছাড়া আর কোথাও নাই। সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, যেটাতে একটা বা 2টা প্রতিষ্ঠান আছে সেটা পুরোপুরি হবে গ্যামলিং, জুয়া খেলার মতো। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, রিউমাটোলজি 1 থেকে 2 বার বা হেপাটোলজি 1 থেকে 2 বার এমন গেছে যে সেটাতে অনেক কম মার্কের চান্স হয়েছে। কেন জানেন? সিট তো এক জায়গায়, বিএসএমইউতে খুব ভালো প্রিপারেশন নিয়ে অনেকে সাহস পায় না যে রিউমাটোলজিতে দিব। কারণ কি? কারণ সিট তো এক জায়গাতেই আছে। এখন এইটা ওরা তো আপনার দেখাচ্ছে না, ওরা তো আপনি যখন ফর্ম ফিল আপ করবো ওরা তো দেখাবে না যে এখানে কয়জন পূরণ করছে। সুতরাং এটা গ্যামলিং, আপনি গ্যামলিং খেলতে পারেন। গ্যামলিং এ কেউ হেরে যায় আর কেউ জিতে যায়। হেরে যায় জিতে যায় বলতে হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টে ধরেন রিউমাটোলজি 4টা সিট, কথার কথা আপনি সেই জায়গায় 15 জন ভালো ছাত্র পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশন কিন্তু মারাত্মক। আবার ঠিক একই চিন্তা করে হেপাটোলজিতে কেউ ভালো, কেউ ফর্মে তোলেনি, পরীক্ষায় দিছে 6 জন, সিটি 6টা, সবাই চান্স পাবে ভাই, খালি পাস মার্ক তুললে চান্স পেয়ে যাবে। সুতরাং এই 1টা বা 2টা প্রতিষ্ঠানে আছে এই জিনিসগুলোতে মার্ক প্রেডিক্ট করা যায় না। কিন্তু আমি আপনাদের সাবজেক্টের যে ক্রমবর্ধমান দেখাবো এটা সম্পূর্ণ আমার ধারণা। আমার সাথে আপনাদের যে কারোর দ্বিমত হতে পারে, অন্য কোচিং এর বড় ভাইদের দ্বিমত হতে পারে। আমি আগে থেকে বলতেছি এটা আমার ধারণা, এটা নিয়ে আমাকে বকাবকি গালাগালি দিয়েন না, দিলেও ওপেন দিয়েন না, চুপ চুপ করে দিয়েন, আমার কানে যেন না আসে, আমার মন খারাপ লাগবে আর কি। চলেন আমি শুরু করি। মেডিসিন ফ্যাকাল্টি সাবজেক্টের ক্রমবর্ধমান, তাই তো? আমার কাছে যেটা মনে হয়েছে, মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্ট এখানে আমি এই 20টা সাবজেক্ট দিচ্ছি, এটা ক্রমবর্ধমানের সিরিয়াল না। 20টা সাবজেক্ট দিচ্ছি, ইন্টারনাল মেডিসিন, কার্ডিও, রেসপিরেটরি, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, হেপাটো, ডার্মাটো, সাইকেট্রি, নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন, প্যালিয়েটিভ, রেডিয়েশন অনকো, মেডিকেল অনকো, নেফ্রোলজি, হেমাটোলজি। এখন একটু খেয়াল করে দেখেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মেডিসিন ফ্যাকাল্টির সিরিয়ালটা আমার কাছে এরকম লাগে যে সবচেয়ে বেশি মার্ক লাগবে, চান্স পাইতে হচ্ছে এই হলুদ কালারের এটা, দ্যাট মিনস গ্যাস্ট্রোএন্টারোলজি, প্লাস মাইনাস হেপাটোলজি, ডার্মাটোলজি এবং এন্ডোক্রাইন। এই 4টা সাবজেক্টের মার্ক অলমোস্ট কাট মার্ক। হাইস্ট মার্ক তো ভাই 100-র মধ্যে 99 পাইতে পারে কেউ, সেটা আলাদা কথা, কিন্তু কাট মার্ক কিন্তু অন্য সব সাবজেক্টের চেয়ে এই 4টা সাবজেক্টে বেশি থাকবে। কারণ কি আমি পরে বলতেছি। এর পরের যে সাবজেক্ট গুলা হচ্ছে সেটা আমার কাছে এরকম হচ্ছে, কার্ডিও, নিউরো, রিমাটো এর চেয়ে পরে মোটামুটি এগুলোর কাটমার্ক একই থাকবে। তারপরের ব্যাপার হচ্ছে নেফ্রো, পালমোনো এবং ফিজিক্যাল মেডিসিন, এগুলোতেও কাটমার্ক কিন্তু তার চেয়ে একটু কম থাকবে, এবং ওদের মানে এদের 3টার কাটমার্ক একই রকম থাকবে। আমি অনেকদিন থেকে পরীক্ষা দিচ্ছি এবং দেখতেছি, তাতে আমার কাছে সাইকিয়াট্রি এবং অনকোলজির ব্রাঞ্চ গুলার কাছে কাটমার্ক আমার কাছে 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 মনে হয়। সাইকিয়াট্রি এবং অনকোলজির ব্রাঞ্চ গুলার কাটমার্ক আমার কাছে কাছাকাছি মনে হয়। বাকি থাকে ইন্টারনাল মেডিসিন, হেমাটোলজি, নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ার একটু বেশি লাগে, আমি দেখাবো সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেখাবো, আপনি টেনশন করেন না। ইন্টারনাল মেডিসিন এবং হেমাটোলজি এগুলোর কাটমার্ক আমার কাছে একই মনে হয়। এবং মেডিসিনের তুলনামূলক কম মার্ক লাগে হচ্ছে প্যালিয়েটিভ এবং ট্রান্সফিউশন। যদিও আমি বলার জন্য অনেকে পরীক্ষা বেশি দিয়ে আবার এটা কম্পিটিশন বেড়েও যেতে পারে। আমি আগে বলতেছি যে এটা সম্পূর্ণ আমার ধারণার কথা বলতেছি, এবং অ্যাকর্ডিং টু মানুষের চয়েস এবং টাকা। এখন ভালো ভাগ করি আলাদা। সবার সবচেয়ে বেশি মার্ক মেডিসিন ফ্যাকাল্টিতে সবচেয়ে বেশি মার্ক লাগবে 4টা সাবজেক্ট। আমার কাছে 4টা সাবজেক্ট সবচেয়ে বেশি মার্ক: ডার্মাটোলজি, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি। আগে থেকে বলে দেই, এই 4টা সাবজেক্টেরই বিএসএমএমইউ তে যে পরীক্ষা হয় ফেজ এ এবং ফেজ বি, এদের পাস পাস করার পসিবিলিটি অনেক বেশি, পাস করার হার বেশি। ডিপার্টমেন্ট 4টা ডিপার্টমেন্টই ভেরি গুড ডিপার্টমেন্ট, পাস করার পসিবিলিটি অনেক বেশি ফেজ এ, ফেজ বি ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার আসেন, এর মধ্যে ডার্মাটোলজি এবং এন্ডোক্রাইন এই 2টাতে টাকার পাশাপাশি আরাম বেশি হয়, রেস্ট টাকার পাশাপাশি আরাম বেশি। ডার্মাটোলজি, এন্ডোক্রাইন আরাম বেশির কারণ হচ্ছে এগুলোতে তেমন কোনো এমার্জেন্সি ফেস করতে হয় না, ব্যক্তিগত লাইফে তেমন কোনো এমার্জেন্সি ফেস করতে হয় না। এই কারণেই একমাত্র এখানে ফিমেল ডক্টররা বেশি পরীক্ষা দেয়, এবং যার কারণে কম্পিটিশন অনেক বেশি। ফিমেল ডক্টররা বেশি পরীক্ষা দেয় এবং কম্পিটিশন অনেক বেশি। এন্ডোক্রাইনে তেমন কোনো ওইরকম মানে ইন্টারভেনশন নাই, কিন্তু আপনারা জানেন যে ডার্মাটোলজিতে ইন্টারভেনশন অনেক আছে।
শিক্ষা প্রতিষ্ঠান যা আছে তার মধ্যে নতুন নতুন ডার্মাটোলজিতে যুক্ত হয়েছে শরীর সোহরাওয়ার্দী এবং আর্ম ফোর্সেস মেডিকেল। আর্ম ফোর্স নিয়ে একটা কথা বলি, আর্ম ফোর্সে পরীক্ষা দিতে পারবে প্রাইভেট ক্যান্ডিডেট এবং যারা আর্মি ডাক্তার, তারা যারা প্রাইভেট ক্যান্ডিডেট এবং আর্মি ডাক্তার তারা আর্ম ফোর্সে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, আমি একবারে বলে দিচ্ছি, প্রত্যেকবার যে বলবো না। গতবারে এই ডার্মাটোলজিতে টোটাল চান্স পাইছে 17 জন, সরকারি 9 জন এবং বেসরকারি 8 জন। এর মধ্যে নতুন দুটা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, এখানে কয়টা সিট এটা রেজাল্ট না দিলে বোঝা যাবে না। তবে তবে নিশ্চয়ই আরো 6, 7, 8টা সিট তো বাড়বে, ডেফিনেটলি বাড়বে। ঠিক আছে, তো ডার্মাটোলজি ডেফিনেটলি সবচেয়ে ভালো সাবজেক্টের কাতারে। কারণটা হচ্ছে এদের কোনো এমার্জেন্সি নাই, 2:30টার পরে ডিপার্টমেন্টে কোনো কার্যকলাপই নাই। বরং ডার্মাটোলজি রিলেটেড কিছু ইমার্জেন্সি পেশেন্ট হয়তো অন্য জায়গায় ভর্তি হয়, যেমন স্টিভেন জনসন সিনড্রোম, সেই ক্ষেত্রে ডার্মাটোলজিস্টরা শুধুমাত্র কনসালটেশন দেয়। এন্ডোক্রাইনের ক্ষেত্রেও একই রকম, এখানে কিছু কিছু ইমার্জেন্সি আছে কিন্তু এগুলো বেশিরভাগই অন্য ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি থাকে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হং, অ্যাড্রেনাল ক্রাইসিস ইত্যাদি ইত্যাদি। এই রোগীগুলো সাধারণত মেডিসিন বা অন্য ডিপার্টমেন্টে ভর্তি থাকে, এন্ডোক্রাইনোলজিস্টরা শুধুমাত্র তাদের কনসালটেশন দেয়। সো লাইফটা রিলেটিভলি আরামে কাটবে, আরামে কাটবে বলেই চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম, কম্পিটিশন সবচেয়ে বেশি লাগবে। এর আগে চান্স পাইছে হচ্ছে 17 জন, গত বছর চান্স পাইছে সরকারি থেকে 7 জন, বেসরকারি থেকে 10 জন। এবার নতুন একটা ইনস্টিটিউট যুক্ত হয়েছে আর্ম ফোর্সেস, হয়তো আরো 5-6টা সিট বাড়বে। ঠিক আছে, এবার আসেন পুরুষ ডাক্তার যারা, তারা সবচেয়ে বেশি মেডিসিন ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিতে চায়, তারা সবচেয়ে বেশি চয়েস করে হচ্ছে গ্যাস্ট্রো এবং হেপাটো। তাদের চয়েস করাই উচিত, এই সাবজেক্টটা বেস্ট সাবজেক্ট আমার কাছে এখন পর্যন্ত। এই মেডিসিন ফ্যাকাল্টির মধ্যে এই বেস্টের পক্ষে যুক্তি কি কি আছে? নাম্বার 1 হচ্ছে এখানে ইন্টারভেনশন আছে, নাম্বার 1 হচ্ছে এখানে ইন্টারভেনশন আছে। নাম্বার 2 হচ্ছে ইন্টারভেনশন যতগুলো আছে তার মধ্যে 80% ইন্টারভেনশন রিলেটিভলি রিলেটিভলি 5 বছরে আপনি শিখে যাবেন, এই 5 বছরের কোর্সে শিখে যাবেন। তবে 20% ইন্টারভেনশন আছে যেগুলো প্যানক্রিয়াটিক ডাক্ট, বাইল ডাক্ট নিয়ে, এগুলা উচ্চতর ডিগ্রির প্রয়োজন আছে, ফেলোশিপ করতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে এগুলোতে আপনার, যদি আপনি একটা ডাক্তার পার ডে 5টা রোগী দেখে এবং 2টা ইন্টারভেনশন করে, তার টাকা যে কোনো বা আপনার অন্য যে কোনো ব্রাঞ্চের চেয়ে তার টাকা বেশি হবে। কেউ যদি লাইফ পার ডে 5টা রোগী দেখে আর 2টা ইন্টারভেনশন করে, ধরে নেন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কেউ যদি 2টা করে আর মাত্র 5টা রোগী দেখে, তার টাকা পয়সা ইনকাম অনেক স্মুথ। দ্যাট মিনস কেউ যদি চিন্তা করে আমি বিকালের মধ্যে আমার প্র্যাকটিস শেষ করবো, আমি সন্ধ্যার সময় ঘুরে বেড়াবো, পসিবল। নেক্সট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি অলরেডি বলছি মেডিসিনের রোগী ভালো হয় না, কিন্তু গ্যাস্ট্রো হেপাটোর রোগী অনেকেই আছে যারা ভালো হয়। যেমন খেয়াল করে দেখেন, একটা পলিপ আছে আপনি কেটে দিচ্ছেন, রোগী সুস্থ হয়ে গেছে। একটা জিআইটিতে একটা পলিপ আছে, কেটে দিছে, আপনি রোগী সুস্থ হয়ে গেছে। একটা সিএলডির রোগী আপনি কিন্তু ব্যান্ড লাইগেশন করে দিচ্ছেন ইসোফেজিয়াল ভ্যারিক্সে, রোগী কিন্তু অনেক দিনের জন্য সুস্থ থাকবে। সো এই কাজগুলো হচ্ছে একদম মোটামুটি কিউরেটিভ কাজ, পেশেন্টের স্যাটিসফ্যাকশন আছে, রোগী মোটামুটি সুস্থ হয়ে বাড়ি যায়, যার জন্য গ্যাস্ট্রো হেপাটোর চয়েসটা বেশি। গ্যাস্ট্রোতে নতুন 2টা জায়গায় আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রো লিভার হসপিটাল, কি বলে যে মহাখালীতে, এবং আর্ম ফোর্সেস, এই 2টা জায়গায় নতুন করে খুলছে। তাতে আগে যেরকম 19টা সিট ছিল, গ্যাস্ট্রোতে আরো বাড়বে 6, 7, 10টা সিট। হেপাটোলজিতে 12টা সিট ছিল, 12টায় আছে বিএসএমএমইউ এবং এমএমসি। এবং আমি যতদূর জানি, আমি আমার পরিচিত ক্লোজ ছোট ভাই ইমতিয়াজ আছে, হেপাটোলজির একাডেমিক অবস্থা বেশ ভালো। হেপাটোলজির বিএসএমইউতে একাডেমিক, বা ময়মনসিংহ মেডিকেলও একাডেমিক অবস্থা খুব ভালো। স্যাররা, বড় স্যাররা একদম হাতে কলমে কাজ শিখায়। সো হেপাটোলজি ভেরি গুড অপশন আদার দেন গ্যাস্ট্রোএন্টারোলজি, খেয়াল রাখেন। আর পাশের হার ভালো বললাম, আপনার সরকারি যারা চাকরি করেন তাদের প্রমোশন এগুলোতেও কোনো ঝামেলা আছে বলে আমি মনে করি না। ভেরি গুড সাবজেক্ট। নেক্সট যাচ্ছি। তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই 4টা সাবজেক্টের জন্য আপনারা একটু বলেন তো, আপনারা কাট মার্ক কত রাখতেছেন, যে কত হলে এরা চান্স পাবে? কত হলে কাট, সর্বোচ্চ না, আপনি 100-র মধ্যে কত হলে এই 4টা সাবজেক্টে চান্স পাওয়ার পসিবিলিটি 99%? কেউ একটু লিখবেন, সর্বোচ্চ না, আপনি বলতে পারেন ভাই 92 হলে তো চান্স হবে, কিন্তু লোয়েস্ট কত কাট মার্ক থাকবে বলে আপনার মনে হয় এই 4টা সাবজেক্টের মধ্যে? আন্দাজ করেন, চলেন, মানে আমি যেটা আপনাদের বলবো সেটা তো আন্দাজ করে বলবো, আমার আন্দাজের সাথে আপনাদের আন্দাজের একটু তুলনা করি, এই 4টা সাবজেক্টের কাট মার্ক কত বলে আপনাদের মনে হয়?
একটা অ্যান্সার পাইছি শাওন ভাই, হ্যাঁ 80, এরপরে আব্দুল্লাহ আল মামুন লিখছে 78, বাপ্পি মেজবা লিখছে 85, পার্থ মিস্ত্রি 80। মোটামুটি একটু খেয়াল করে দেখেন, আপনারাও তো বসে অ্যানালাইসিস করতেছেন, পড়ার চেয়ে সারাদিন বসে অ্যানালাইসিস করতেছেন। তো বেশি অ্যানালাইসিসের সময় দিয়ে মাথা পাগল করেন না, ডিসিশন তাড়াতাড়ি নিবেন, ডিসিশন নিবেন নিজের মন যা বলে। আমার অ্যানালাইসিস হচ্ছে 82, আমার অ্যানালাইসিস 82। আপনাদের কাছাকাছি যারা 75 লিখতেছেন তারা অনেক পুরাতন আমলের লোক ভাই। আমার 2020-এর ভিডিওতে ছিল 150 হচ্ছে ভালো মার্ক। খেয়াল করে দেখেন, 200 মার্কে পরীক্ষা দেওয়া 100 মার্কে পরীক্ষা দেওয়া হচ্ছে, দুইটার মধ্যে ডিফারেন্স কি জানেন? দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 200 মিটার দৌড় আর 100 মিটার দৌড়। আপনারা খেয়াল করে দেখছেন, আপনারা আপনাদের স্কুলে দৌড়ানোটা খেয়াল করে দেখছেন, 100 মিটার দৌড় আর 200 মিটার দৌড়। 200 মিটার দৌড় দৌড়ে জিততে গেলে কিন্তু রিলেটিভলি একটু আস্তে দৌড়াইতে হয়, কারণ অনেক বড় পথ পাড়ি দিতে হবে। এই আস্তে দৌড়ে যাদের দম বেশি তারা জিতে। কিন্তু 100 মিটার দৌড়ে কিন্তু সবাই মারাত্মক স্পিডে দৌড়ায়, এখানে চান্স পাইতে বেশি মার্ক লাগবে, কম্পিটিশনও বেড়ে গেছে। আগের 75টা 80 বানায় ফেলেন। আপনি যেটাকে আগের 75 ভাবতেছেন সেটাকে 80 বানায় ফেলেন, 5টা মার্ক আপনাকে যোগ করতেই হবে। কম্পিটিশন বাড়ছে, 100 মার্কের পরীক্ষা, অবশ্যই সেম কোশ্চেনও যদি হয় 100 এবং 200, ওটাতে 150 পাওয়া মানে এখানে 75 না 80, খেয়াল রেখে। নেক্সট চলে গেলাম। নেক্সট আমার আমার নেক্সট আমার ক্ষেত্রে আপনি আর আলাদা হতে পারে, সাবজেক্ট হচ্ছে কার্ডিও, নিউরো এবং রিউমাটো। তো কার্ডিও এবং নিউরোর চয়েস অনেক বেশি ডাক্তার দিবে, কারণ একটাই, খুব সিম্পল, অনেকগুলা প্রতিষ্ঠান আছে। সুতরাং এই অনেকগুলা প্রতিষ্ঠানে থাকার জন্য হয়তো নর্মালের চেয়ে একটু কম্পিটিশন কম হবে, একটু কম্পিটিশন বেশি হবে, কিন্তু সুবিধা কি হবে একটু খেয়াল করেন দেখেন। আমি যখন 2016 সালে পরীক্ষা দিছি নেফ্রোলজিতে, পরীক্ষা দিয়ে আমি চান্স পাইনি, কারণ আমার চয়েস 3টা ছিল ঢাকা। আমার চয়েস 3টা ছিল ঢাকা, এবং দেখা গেছে যে চিটাগাং মেডিকেলে এবং ময়মনসিংহ বা এই মেডিকেলে চান্স পাওয়ার চেয়ে আমার মার্কটা বেশি ছিল। আমি মার্কটা, নিজের মার্কটা জানতে পারছিলাম, আমার মার্কটা বেশি ছিল, কিন্তু ওই সময় 3টার বেশি চয়েস দেওয়া যেত না বলে আমার চান্সটা হয়নি। এবার এই আপনারা সেই সুযোগ সুবিধাটা পাবেন, আপনারা একদম ধরে 60টা চয়েস দিবেন, ধরেই 60টা চয়েস দিবেন, সেক্ষেত্রে পেরিফেরিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে যে আগে অনেকে ছিল শুধু পেরিফেরি চয়েস দিয়ে সুবিধা পাইতো, এই সুবিধাটা এবারে তারা কম পাবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কোনটা আগে চয়েস দিব? ডেফিনেটলি চেষ্টা করবেন 1 নম্বরে বিএসএমএমইউ দেওয়ার। এর কারণটা হচ্ছে বিএসএমএমইউ, আপনার একটু শুনতে খারাপ লাগতে পারে যে বিএসএমএমইউ হলে হয়তো এখানে পাস বেশি করায়, কথা একদম সত্য। কারণটা কি জানেন? বিএসএমএমইউ ডাক্তাররা পাস বেশি করে কেন জানেন? কারণটা হচ্ছে পরীক্ষায় কি প্রশ্ন ধরে, স্যাররা কোন প্রশ্নের উত্তরটা কিভাবে পছন্দ করে, সেইটা এই ছাত্ররা বেশি জানে। অন্য জায়গায় ওয়ার্কলোডটা একটু বেশি, আর পেরিফেরিতে ডিসকাশনটা কম হয়, পেরিফেরিতে ডিসকাশনটা কম হয়। সো কিন্তু আবার একটু খেয়াল করে দেখেন, তাহলে পেরিফেরি থাকলে যারা পেরিফেরিতে চান্স পাবো তারা কি কোর্স আউট হয়ে যাবে নাকি? কোর্স আউট হবে না। এখন ভাই একটু খেয়াল করে দেখেন, এফসিপিএস এমডি এগুলো সবার পাসের হার বাড়ছে, কেন বাড়ছে জানেন? আগের স্যাররা 10 বারে ফেল করছে, 10 বারে পাস করছে, এরকম বহু ডাক্তার আছে 10 বারে এফসিপিএস পার্ট 2 পাস করছে। এখন কম হচ্ছে কেন জানেন? কারণটা হচ্ছে জেনেসিস আছে, জেনেসিস এর পার্ট 2 কোচিং আছে, এরপরে ম্যাট্রিক্স খুলবে, এরপর অমুক খুলবে। পার্ট 2 কোচিং যখন খুলবে কেউ, ফেজ এ ফাইনালে কোচিং খুলবে, ফেজ বি ফাইনালে কোচিং খুলবে, এই কোচিং এর ডিসকাশনই হয় যে স্যাররা কি কি পছন্দ করে, কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, আর স্যাররা লং কেসে কোনটা ডিডি ধরবে, কোনটা আমি বলবো এক্সামিনেশন কিভাবে করব, এই আলোচনাগুলো এখন ভালো হয়, বেশি হয়, পাশের হার বাড়ছে। সো টেনশন করার কিছু নাই যে আপনি পেরিফেরিতে থাকলে চান্স পাবে না, বাট চেষ্টা করবেন 1 নম্বরে বিএসএমএমইউ, 2 নম্বরে ইনস্টিটিউট দেওয়ার। ইনস্টিটিউট দাও, ধরেন নিউরোলজি আছে, আপনি নিনসে দিবেন, আপনার পছন্দ হলে নিনসে আপনি একে দিতে পারেন, মানে আমি এখানে দ্বিমত পোষণ করি না। কার্ডিওলজি হলে 1 নম্বর এনআইসিবিডি অথবা বিএসএমইউ দিবেন, 2 নম্বর এনআইসিবিডি বা বিএসএমইউ দিবেন, 3 নম্বরে এসে ঢাকার অন্যগুলো দিবেন, 3, 4, 5, 6 এবং 7 নম্বর একটু পেরিফেরি দিবেন। যার বাড়ি রাজশাহী সে রাজশাহী দিবেন, যার বাড়ি সিলেট সে সিলেট দিবেন, যার বাড়ি ময়মনসিংহ সে ময়মনসিংহ আগে দিবেন। এইভাবে আপনার 7টা চয়েস পূরণ করবেন। তবে চেষ্টা করবেন ঢাকায় পোস্ট গ্রাজুয়েশন করা, তাতে আপনার একটু ব্যক্তিগত সুবিধা হবে। তো কার্ডিওলজি, নিউরোলজি এই দুইটাই সাবজেক্ট বেশি। রিউমাটোলজি আমি রাখছি 8টা সিট, 8টা সিট গতবার গেছে, এর সাথে এবার আর্মফোর্স যুক্ত হওয়ার জন্য 8, 6, 14টা যাবে। দুইটা প্রতিষ্ঠান হিসেবে ভয়ে অনেকে পরীক্ষা দিবে না, যদিও সাবজেক্টের যে ওজন, চাহিদা, টাকা সবকিছু চিন্তা করে কার্ডিও নিউরোলজির চান্স এবং রিউমাটোলজির চান্স পাইতে একই রকম মার্ক লাগার কথা। বাট
দেখা যাচ্ছে এটা অনেক বেশি মার্কও লাগতে পারে, আবার কমে আসতে পারে ভয়ে কেউ যদি পরীক্ষা না দেয়। আমি আমার ব্যক্তিগতভাবে 82 থেকে কমে এসে এইটার জন্য আমি 80 রাখছি, 82 থেকে কমে এসে এটার জন্য 80 রাখছি। এই তিনটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করি সুবিধা অসুবিধা, তাহলে আমি বলবো এই কার্ডিওলজি এবং নিউরোলজি দুইটাতেই ইমার্জেন্সি আছে। কার্ডিওলজি এবং নিউরোলজি দুইটাতেই ইমার্জেন্সি আছে। ইমার্জেন্সি থাকার কারণে আপনার এখানে রেসিডেন্ট থাকা অবস্থায় আপনাকে ইভিনিং নাইটে রুগী রিসিভ করার প্যারা নিতে হবে। ব্যক্তিগত লাইফে যারা কার্ডিওলজি করবেন তাদের এমআই এর রুগী রিসিভ করতে হবে, এমআই এর রুগী পাবেন রাত 12টা 1টা 2টা, কোনো ঠিক নাই, কিছুটা ব্যক্তিগত প্রেসার যাবে। নিউরোলজিতেও তাই, এখানে ইমার্জেন্সি আছে, স্ট্রোকের রুগী আসবে, স্ট্রোকের রুগী অলওয়েজ ইমার্জেন্সি, স্ট্রোক রাতে বেশি হবে সকালবেলা বেশি হয়, সুতরাং একটা এক্সট্রা প্রেসার থাকে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে প্র্যাকটিস অনেক ভালো, রুগী হবে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে কার্ডিওলজিতে ডিকার্ড থাকার কারণে একটু স্যাচুরেশন আছে, কিন্তু সুবিধাটা হচ্ছে কার্ডিওলজির ইন্টারভেনশন আছে। এই ইন্টারভেনশন থাকার কারণে আপনি যদি মোটামুটি স্টেন্টিং করা বা আপনার এই যে টিপিএম বসানো এগুলো যদি শিখে যেতে পারেন, আপনাকে কখনো পিছিয়ে ফিরে তাকাতে হবে না। এবং কার্ডিওলজি এমন একটা সাবজেক্ট, আপনার যদি 5টা রোগী থাকে তাহলে 3টা রোগীর ইকো হবে, সেই ইকো আপনি নিজে করবেন, মাশাআল্লাহ আপনার কখনো অভাব হবে না। নিউরোলজির রোগী আছে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, মাজা ব্যথা, স্ট্রোক, হাত পা শক্ত হয়ে যাওয়া, কাজে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। রিউমাটোলজি দুনিয়ার সব রোগীরই ব্যথা, কাজে রিউমাটোলজিরও কমবে না। ভালো সাবজেক্ট ডেফিনেটলি। রিউমাটোলজি নিয়ে একটু প্রবলেম আছে, যারা গভর্নমেন্ট চাকরি করে রিউমাটোলজির গভর্নমেন্ট মেডিকেল কলেজে রিউমাটোলজির পোস্ট নাই, প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট নাই। ক্রিয়েট করার চেষ্টা করতেছে স্যার, অনেক দিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু সামহাউ ইন্টারনাল মেডিসিন বা বড় বড় বাঘা বাঘা স্যারদের সাথে একটু সমস্যা আছে, যার জন্য এখান থেকে বের হয়ে আসতে পারে নাই। যারা গভর্নমেন্ট চাকরি করবে একটু খোঁজ খবর নিয়ে একটু দিয়েন যে রিউমাটোলজি দিবেন কিনা। হ্যাঁ, রিউমাটোলজির অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এই পোস্ট গুলা সরকারি মেডিকেল কলেজে সম্ভবত এখনো ক্রিয়েট হয়নি, হয়তো হয়ে যাবে, কোনোটাই আটকায় রাখতে পারবে না। নিউরোলজি নিয়েও ঝামেলা ছিল, নিউরোলজি ক্লিয়ার হয়ে গেছে। কার্ডিওলজি বহুদিন থেকে এস্টাবলিশ, নিউরোলজি এস্টাবলিশ, বিভিন্ন মেডিকেল কলেজে পোস্ট আছে, বাট রিউমাটোলজির ওই এস্টাবলিশমেন্টটা নাই, সেই অনুযায়ী একটু চিন্তা করবেন। নেক্সট 3টা সাবজেক্ট আমার কাছে হচ্ছে নেফ্রোলজি, পালমোনোলজি এবং ফিজিক্যাল মেডিসিন। এগুলোতে সমান মার্ক লাগবে। নেফ্রোলজি, পালমোনোলজি, ফিজিক্যাল মেডিসিন সমান মার্ক লাগবে। এবং এই বিষয়গুলোর মধ্যে আপনার একদম এস্টাবলিশ সাবজেক্ট যদি বলতে চান, এস্টাবলিশ 3টাই এস্টাবলিশ বিভিন্ন মেডিকেল কলেজে সবগুলোতেই ডিপার্টমেন্ট আছে। পালমোনোলজি একটু কম আছে, পালমোনোলজির ডাক্তার একটু কম আছে, আদারওয়াইজ নেফ্রোলজি ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার সব জায়গায় আছে। সিট সংখ্যা একটু খেয়াল করে দেখেন, নেফ্রোলজিতে 17+15 সরকারি বেসরকারি, ফিজিক্যাল মেডিসিনের 14টা সিট, পালমোনোলজি 14 এবং 13 অনেক সিট। পালমোনোলজি নিয়ে রিসেন্ট একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্ট ফেজে ফেজ বিতে পাশের হার একটু কম। তবে এই কমটা যে সারা জীবন থাকবে তা না, আপনারা জানেন 1টা 2টা স্যার একটু করা যার জন্য হয়তো পাশ হচ্ছে না, কিন্তু এই স্যারই পরের বার মন নরম হয়ে পাশ করে দিতে পারে। এরপরে অন্য স্যার আসবে, সেই স্যার এসে কিন্তু বিপুল পরিবর্তন হতে পারে। কাজে একটা সাবজেক্টের রিভিউ অলওয়েজ একরকম থাকে না। সো পালমোনোলজির এই মুহূর্তে পাশ করা একটু ঝামেলা, বাট আশা করতেছি এই ঝামেলাটা ঠিক হয়ে যাবে। আর আপনারা মানে ফিজিক্যাল মেডিসিন নিয়ে একটু বলি। ফিজিক্যাল মেডিসিনটা আমার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে আমি বলি। আমরা যারা নিউরোলজির ডাক্তার বা আমরা যারা রিউমাটোলজির ডাক্তার, আমাদের কাছে কমন কিছু রোগী আছে, ব্যথার রোগী, হোয়াট এভার দ্য ডায়াগনোসিস, হোয়াট এভার দ্য ডায়াগনোসিস, সেটা আপনার রেডিকুলোপ্যাথি হোক, কিংবা সেটা অস্টিও আর্থ্রাইটিস হোক, কিংবা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, ব্যথার রোগী। আমরা এই রোগীগুলোকে ট্রিটমেন্ট করে পুরোপুরি সুস্থ করতে পারি না, কিছুটা রেসপন্স করে। ডিজিজ গুলো ক্রনিক ডিজিজ, আমাদের এত রোগী বেশি যে আমরা এগুলোকে কাউন্সিলিংও করতে পারি না। তো আমাদের চিকিৎসা যেখানে শেষ, ফিজিক্যাল মেডিসিন সেখানে চিকিৎসা শুরু করে। সো তাদের করার আরো অপশন আছে। এই ওষুধপত্র দেওয়া বাদেও তারা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন ছোট ছোট করে থাকে এই ব্যথার চিকিৎসার জন্য। সো সাবজেক্ট হিসাবে আমার কাছে খুব ভালো লাগে। এবং ফিজিক্যাল মেডিসিনের এমন কোন ডাক্তার এই মুহূর্তে বাংলাদেশে নাই যারা রুগী দেখে ফাঁকা বসে আছে, যারা চেম্বারে ফাঁকা বসে আছে, যার চেম্বারে রুগী নাই, এরকম কোন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারই নাই। সো খুবই ভালো সাবজেক্ট, চোখ বন্ধ করে পরীক্ষা দিতে পারেন, ভবিষ্যৎ অনেক ভালো। সরকারি মেডিকেল কলেজগুলোতে পোস্ট আছে, বেসরকারি তো আলাদা যদি হন তাহলে তো কথাই নাই।
ব্যক্তিগত প্র্যাকটিস যদি আপনি ডিগ্রি করেন, আপনার কোনো চাকরি বাকরি না হয়, আপনি ব্যক্তিগত রোগী দেখে শেষ করতে পারবেন না। বলে দিলাম, হয়তো একটু সময় লাগবে। পালমোনোলজি, পালমোনোলজি মানে ডাক্তার গোটা বাংলাদেশে পালমোনোলজিস্ট খুব কম আছে, এই জন্য সাবজেক্ট হিসাবে বেশ ভালো। সমস্যাটা হচ্ছে শুরু থেকে আপনাকে একটু কষ্ট করতে হবে রুগী আসতে শুরুর দিকে। কারণটা হচ্ছে পালমোনোলজির যে সাইন সিমটম নিয়ে রুগীটা আসে, যে কাশি, শ্বাসকষ্ট, জ্বর, এই রুগীগুলা মেডিসিন আগে দেখায়, যার কারণে যে রুগীগুলা একটু কমপ্লিকেটেড রুগী পালমোনোলজির ডাক্তারের কাছে শুধু সেগুলো রেফার করে। সুতরাং পালমোনোলজিস্ট হিসেবে নাম করতে গেলে একটু সময় নিতে হবে, কিন্তু সাবজেক্ট ভেরি গুড সাবজেক্ট। নেফ্রোলজি হচ্ছে প্রত্যেকটা মানুষেরই, প্রায় আমরা সিকেটের দিকে আগাচ্ছি, প্রত্যেকটা মানুষই সিকেটের দিকে আগাচ্ছে, রুগী কখনোই শেষ হবে না, ভালো সাবজেক্ট, কিন্তু স্যাটিসফ্যাকশনটা আপনার উপরে। নেফ্রোলজি সিকেটের রুগী কোনোদিনই সুস্থ হবে না রুগী, এবং এই রুগীগুলার অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাবে। এক গাদা ওষুধ খাই, প্রেসক্রিপশন ভর্তি ওষুধ, এরপর আবার ডায়ালাইসিস, এরপর আবার 1 মাস পর পর ডাক্তারের কাছে যাবে, অনেকগুলা টেস্ট, সবকিছু করে রুগীরা খুব অশান্তিতে থাকে। রুগীর এই অশান্তি দেখে ডাক্তারেরও অশান্তি লাগতে পারে, তবে তাকে আপনারা কাউন্সিলিং করবেন, এটা ডিজেনারেটিভ ডিজিজ, আস্তে আস্তে খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করতেছি আপনাকে কতদিন বেশি ভালো রাখা যায়। তো অনেক যারা আছে তারা খারাপ নাই, সমস্যাটা একটাই হচ্ছে যে সব অসুখ তো ভালো হয় না, আমাদেরকে এটা কাউন্সিলিং করতে হয়। এই টাইপের রুগী নিয়ে ডিল করা ডাক্তারের জন্য বেশ কষ্টকর। একটা আপু লেখছে, ভাই অটোনোমাস ক্যান্ডিডেট কি চয়েস হিসাবে আর্ম ফোর্সে চয়েস দিতে পারবে কিনা? অটোনোমাস বলতে কি বুঝাচ্ছেন আমি জানি না। যারা আর্মির ডাক্তার, যারা আর্মিতে চাকরি করে তাদের জন্য কোঠা আলাদা, আর যারা প্রাইভেট, দ্যাট মিনস সরকারি চাকরি করে না, আর্মি চাকরিও করে না, তাদের জন্য কোঠা আলাদা। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি, কিন্তু বেসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এখানে আপনি আসতে পারবেন না। আমার সাবজেক্টের রেঞ্জ হচ্ছে 78+। আমি 1-2 করে হয়তো বেড়েও যেতে পারে, কমও হতে পারে। আমার কাছে মনে হয় এখানে চান্স পাইতে আপনার 78 লাগবে। এরপর আসেন, আমার কাছে অলওয়েজি অনকোলজি এবং সাইকিয়াট্রি দুইজন হার্ড কন্টেস্টেন্ট, অনকোলজি এবং সাইকিয়াট্রি। এখন সাইকিয়াট্রি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বা গোটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, সাইকিয়াট্রি ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু সমস্যা একটাই, ডিল করতে হবে কাকে নিয়ে, যে একটু সাইকোলজিক্যালি আপসেট থেকে শুরু করে একদম ফুল সিজোফ্রেনিয়া পর্যন্ত আপনাকে ডিল করতে হবে। সুতরাং যারা পছন্দ করেন তারাই শুধুমাত্র আসবে। আপনি সাইকিয়াট্রিস্ট হয়ে শুধুমাত্র কাউন্সিলিং করবেন তা তো হবে না, আপনাকে ফুল ফুল সিজোফ্রেনিয়া মানে পাগল, আপনাকে একদম মানে টেবিলে যা পাবে সেটা দিয়ে ছুঁড়ে মারতে পারে। আবার একজন ডিপ্রেশনের রোগী আপনার কাছে আসতে পারে, আপনার কাজ হচ্ছে তার সেটা ডায়াগনোসিস করে সেই অনুযায়ী তাকে ম্যানেজমেন্ট করা। কিন্তু বাংলাদেশে যত উন্নত হচ্ছে তত বেশি মানুষের সাইকিয়াট্রিক প্রবলেম বাড়তেছে। সো সাইকিয়াট্রি, চাইল্ড সাইকিয়াট্রি ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। আমার কাছে মনে হয় আপনার স্যাটিসফ্যাকশন আছে, রুগীকে আপনি কি দিচ্ছেন, মানসিক ভাবে সাপোর্ট দিচ্ছেন, রুগী যখন ভালো ফিল করবে আপনার জন্য দোয়া করবে, আপনাকে এসে বলবে আমি অনেক ভালো আছি। এই রুগীগুলার ডাক্তারের প্রতি মারাত্মক ডিপেন্ডেন্ট হয় এবং ডাক্তারকে তারা খুবই পছন্দ করে। আমি ব্যক্তিগত আমার যতটুকু আছে, আর আমি আমার বিএসএমইউ তে আমার ঠিক নিচতলায় সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের ডাক্তারদের সাথে আমাদের সাধারণত একটু ভালো কি বলে যে উঠা বসা হয়, আমি দেখছি, তাদের কাছে থেকে দেখছি। তো সাইকিয়াট্রিতে আপনারা সিট দেখেন, সাইকিয়াট্রিতে 9-9-18টা সিট, চাইল্ড সাইকিয়াট্রিতে 7টা সিট ভালো আছে। তবে এখন চাইল্ড সাইকিয়াট্রি আরেকটা বাড়ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিট চাইল্ড সাইকিয়াট্রি আসছে, সুতরাং সিট সংখ্যা খারাপ না। এদিকে অনকোলজি খেয়াল করে দেখেন, আগে থেকে বিএসএমএমইউ, রাজশাহী, খাজা ইউনিভার্সিটি, ডিএমসি মোট 22 জন চান্স পাইছে। সো অনকোলজি ভালো, কিন্তু রেডিয়েশন অনকোলজি মাত্র 2টা সিট, গতবারে গেছে, এবার আরো হয়তো 2টা যোগ হবে। মেডিকেল অনকোলজি 6টা সিট। সো সাইকিয়াট্রি এবং অনকোলজি এগুলোতে পাশের রেট আমি যতদূর জানি ভালো, পাস রেট ভালো। নিউক্লিয়ার মেডিসিনের পাস রেট খুবই ভালো, কিন্তু একটা জায়গায় আছে, সুতরাং আপনার একটু প্লাস মাইনাস করে আপনাকে চিন্তা করতে হবে। আর এগুলোর জন্য আমার কাছে মনে হয় যে আমার কাট মার্ক আমি রাখছি 76। অনেকে বলতেছেন ভাই সার্জারি নিয়ে বলেন, সব নিয়ে বলবো, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি ফ্যাকাল্টি আস্তে আস্তে এক এক করে ফ্যাকাল্টি বলবো। নেক্সট আসেন, খুব বড় একটা ধাক্কা, ইন্টারনাল মেডিসিনে চান্স পাইছে গতবার 58 জন, 58। এবার আরো 2টা যোগ হয়েছে, মানে সব মিলে 70 জন হবে সিট। হেমাটোলজি হচ্ছে 14 জন,
14 জন চান্স পাইছে গতবার, সব মিলে এবার চান্স এখানে আরো 10 জন না 6 জন ঢুকবে আর কি, 14 6 20 জন। ইন্টারনাল মেডিসিন এবং হেমাটোলজি আমার কাছে মনে হয় একই টাইপের মার্ক লাগবে। সমস্যা কি একটু বলি, ইন্টারনাল মেডিসিন, বিএসএমএমইউ এর ইন্টারনাল মেডিসিন ওরাই তো পুরোটার পরীক্ষা নেবে তাই না, বিএসএমএমইউ এর ইন্টারনাল মেডিসিনে তো এদের সবার পরীক্ষা নেবে তাই না। সুতরাং প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বিএসএমএমইউ ডিএমসি তে ডিসকাশন হয় অলওয়েজ, যারা এফসিপিএস পার্ট 2 ফাইনাল পরীক্ষা দেয় মেডিসিন তাদের নিয়ে একটা ডিসকাশন হয়, এবং ক্লাস আপনাদের ক্লাস মর্নিং সেশন সেমিনার গুলা হয়। সুতরাং বিএসএমইউ ডিএমসি এর এই ডাক্তারগুলা আপনার কেস কি আসে, প্রশ্ন কি ধরে, কি উত্তর দেয়, এরা মোটামুটি ভালো, বেশ আগায় যায় 2 বছরে। নিচের দিক থেকে যারা আসে পরীক্ষা দেওয়ার 1 মাস আগে এসে তারা একটু ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, তারা একটু ফ্রাস্ট্রেশন, কিন্তু ডাক্তার হিসেবে কিন্তু কেউ খারাপ না, এরা সবাই ভালো ডাক্তার। তো আলটিমেটলি যারা যারা একটু পেরিফেরি থেকে আসে তাদের চান্স পাইতে 6টা মাস বেশি সময় লাগে। তবে যারা একটু চালাক চতুর, একটু আগে থেকে জেনেসিস বা এরকম জায়গায় ফেজের কোচিং করে, তারা মোটামুটি চান্স পেয়ে যায়। এখন তো আমি বলছি দুনিয়া ফার্স্ট ভাই, যেমন আমরা ধরেন যে আমাদের বিএসএম এর কোর্স শেষ হলে আমরা হয়তো পেরিফেরিতে চলে যাব, তো আমি যদি চলে যাই, আমি যদি ধরেন রাজশাহী বগুড়া যেখানে আমার আল্লাহ ভাগ্যে রাখছে পোস্টিং হয়, তাহলে আলটিমেটলি আমি চেষ্টা করবো আমি আমার জুনিয়রদের ততটুকু বোঝানোর যে বা ততটুকু পড়ানোর, ভাই ফেজেতে এগুলো ধরে একটু যাস, এগুলো বলিস, ইত্যাদি ইত্যাদি, হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে ইনশাল্লাহ। হেমাটোলজিও তাই, 7 7 14টা পরে আপনার আরো 6টা সিট বাড়বে। পাশের রেটটা হচ্ছে একটু কম, তার মানে এই না, আমি আবারও বলছি, তার মানে এই না যে এখানে এখানে থাকলে কোর্স আউট হয়ে যাবে, এরকম হবে না। অন্যগুলোর চেয়ে পাস রেট ইন্টারনাল মেডিসিনে একটু কম, একটু কম, খুব বেশি কম না। কারণটা হচ্ছে এখানে খুব ফেজে ফেজে পরীক্ষা দিতে হয়, একদম রিনাউন্ড, গোটা বাংলাদেশের রিনাউন্ড প্রফেসরদের কাছে পাস করতে একটু কষ্ট হয়, কারণ তারাই আবার এফসিপিএস পার্ট 2 নাই, তারা একটু একটু লেভেল, একটু উপর লেভেলের কোশ্চেন করে। সো আমরা যারা নতুন মানুষ, আমাদের কোনো ট্রেনিং করা নাই, বিভিন্ন জায়গায় সরাসরি রেসিডেন্সিতে আসছি, একটু কঠিন হয়। তার মানে এই না যে ইম্পসিবল, চান্স পাওয়ার পসিবিলিটিটা বেশি হবে। এবং আপনারা কত অনকোলজিতে কি গভর্নমেন্ট পোস্ট আছে কিনা, অবশ্যই আছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব আছে, দেখেন 7+7 লেখা আছে, 7+7 মানে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুইটাই। আমার কাছে মনে হয় এই ইন্টারনাল মেডিসিন এবং হেমাটোলজি হচ্ছে 73+, ইন্টারনাল মেডিসিন এবং হেমাটোলজির 73+। এখন দেখা যাচ্ছে যে আপনার ইন্টারনাল মেডিসিন বগুড়া রাজশাহীতে চান্স পেতে একটু কম লাগবে, ইন্টারনাল মেডিসিন বিএসএমইউ তে চান্স পাইতে, ডিএমসি তে চান্স পাইতে একটু বেশি লাগবে। এই জন্য আমি 73 ধরে রাখছি। হেমাটোলজির ক্ষেত্রেও তাই আমি 73 ধরে রাখছি, প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে, প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে। এবং মেডিসিনে এটা এটাই যে হবে সেরকম না, আমার ক্লাসের পরে বা আমার এই সেশনের পরে চেঞ্জ হয়ে যেতে হতে পারে, কিন্তু আগের বছরের রেজাল্ট গুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে ট্রান্সফিউশন মেডিসিন এবং প্যালিয়েটিভ যদিও একটা করে প্রতিষ্ঠান আছে, কিন্তু আগের বছরগুলোতে 68+ মার্ক পেয়ে চান্স পাওয়া সম্ভব হয়েছে। আগের বছরগুলোতে 68+ মার্ক পেয়ে ট্রান্সফিউশন মেডিসিন এবং প্যালিয়েটিভে চান্স পাওয়ার রেকর্ড আছে। এবার কি হবে আমি জানি না। আবার আমি এটাও বলতেছি না যে এটা কম লাগবে বলে সবাই পরীক্ষা দেন, আবার কম্পিটিশন বেড়ে যাবে। আমি খালি আমার কথা বললাম, এই প্যালিয়েটিভে মাত্র 4টা সিট আছে, সবাই প্যালিয়েটিভে দিয়ে এটা কম্পিটিশন আবার বাড়ায় দেন না। আগেও বলতেছি এখনই বলতেছি, প্যালিয়েটিভ মানে হচ্ছে যখন চিকিৎসা করার কিছু নাই, মানে চিকিৎসা করার মতো নাই, সেটাকে তখন প্যালিয়েটিভ চিকিৎসা দিতে হয়। এই প্যালিয়েটিভ চিকিৎসা ঢাকায় মোটামুটি খুব, মানে মোটামুটি একটু আস্তে আস্তে উন্নত হচ্ছে, কারণ অনেক রোগী আছে যেখানে অপারেশন করার সুযোগ নাই, সারা শরীরে ছড়ায় পড়ছে ক্যান্সার, কেমো দেওয়ার মতো অবস্থা নাই, কেমো সহ্য করতে পারে না, এদেরকে প্যালিয়েশনের চিকিৎসা দেওয়া হয় আর কি। এবং তাতে হচ্ছে রোগীর লোকজন মোটামুটি আশ্বস্ত থাকে, খারাপ না। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে থাকেন, আমি আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে আলোচনা আর কিছু নাই, আমি যতটুকু প্রেজেন্টেশন বানাই নিয়ে আসছি। তবে মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে আরো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন, বা আমার আরো কোনো কথা থাকলে আমার যদি মনে থাকে আমি আরো বলবো। আমি সামনে সার্জারি ফ্যাকাল্টি নিয়ে বলা শুরু করি। তাহলে সার্জারি ফ্যাকাল্টিতে সিট হচ্ছে 22টা, সার্জারি ফ্যাকাল্টিতে সিট হচ্ছে 22টা, মানে সরি সাবজেক্ট হচ্ছে 22টা, সিট সংখ্যা অসংখ্য, সিট সংখ্যা অসংখ্য। কোনটাতে কয়টা চান্স পাইছে গত বছর সেটা সহ আমি দেখাবো। তবে আমার কাছে মার্ক মার্ক অনুযায়ী
গতবার বা বিভিন্ন আগের বারের ধারণা অনুযায়ী, মার্ক অনুযায়ী আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি মার্ক লাগবে রেডিওলজি, ইনফার্টিলিটিতে, অর্থ, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং কোলোরেক্টাল সার্জারি। এইগুলোতে মার্ক সবচেয়ে বেশি লাগবে। কত লাগবে পরে আসতেছি। সেকেন্ড ধাপে আছে নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, এবং তার একই সমান প্রায় মার্ক লাগবে গাইনি অনকোলজি ইত্যাদি ইত্যাদি, IENT এবং CCM, একই ধরনের মার্ক লাগবে। এদের চেয়ে একটু কম মার্ক লাগবে হচ্ছে পেডি সার্জারি, জেনারেল সার্জারি এবং অনকো সার্জারি, ফিটো ম্যাটার্নাল, ভাস্কুলার সার্জারি, এগুলো হচ্ছে এই একটু কম মার্ক লাগবে। এবং প্রিভিয়াস হিস্ট্রি গুলোতে দেখা গেছে যে অ্যানাস্থেশিয়া, থোরাসিক সার্জারি, কার্ডিও থোরাসিক সার্জারি, ভাস্কুলার সার্জারিতে রিলেটিভলি একটু কম মার্ক লাগছে, আগে লাগছে, এখনো লাগবে তা না, কিন্তু আগে লাগছে। চলেন এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা যায়। একজন লেখছে, ভাই আপনি যে মার্ক দিচ্ছেন সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, আলাদা করে কিছু করা যাবে? আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্টের যারা পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে তাদের সংখ্যা কম? আমার কাছে মনে হয় না। 39-42 মিলে কম্পিটিশন, আরো 2 বছর লাগবে কম্পিটিশন কম হতে। আপাতত সরকারি প্রাইভেট কোনোটাতেই কম যাবে না, প্রায় সমান সমান মার্ক লাগবে। ফার্স্ট আসেন, প্রথম আমার কাছে মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার পোস্ট গ্রাজুয়েশনের সময় আমি অনেকগুলো জায়গায় কোচিং করছি, আমি ওরকম ভালো ছাত্র ছিলাম না। আমি আমার ফার্স্ট কোচিং আমি দিলীপ স্যারের কাছে করছি। সেকেন্ড কোচিং আমি রাজশাহীতে আমার এক বড় ভাইয়ের কাছে করছি, সৌরভ ভাই, শ্রদ্ধেয় ভাই, অর্থোপেডিক্সে ক্যারিয়ার করছেন। থার্ড কোচিং আমি জেনেসিসে করছি। আমি 3 জায়গায় কোচিং করছি। তো সর্বপ্রথম হচ্ছে দিলীপ স্যার, উনি সবসময় ইনফার্টিলিটি নিয়ে কথা বলতেন। আমিও একই কথাই বলতেছি যে ইনফার্টিলিটি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সাবজেক্ট। এই অর্থে যে একটা কাপলের বাচ্চা হয় না, সে বাচ্চা তো দিবে সৃষ্টিকর্তা, কিন্তু আপনি যদি সেটাতে একটু হেল্প করেন, আপনার মাধ্যমে যদি সেটা হয়, তাহলে দুনিয়াতে এর চেয়ে শান্তির কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। দুনিয়াতে যত কিছু শান্তির জিনিস আছে তার মধ্যে চিকিৎসা করে এটা একটা শান্তির জিনিস। সো আপনাদের যারা গাইনিতে পার্ট 1 করা আছে বা নাই, আপনারা খুব ভালো প্রিপারেশন, আপনারা কনফিডেন্ট যে আপনারা 82, 84, 85 পাবেন। ডেফিনেটলি চেষ্টা করবেন ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করা যায় কিনা। এটা নিয়ে বাংলাদেশে যতদূর আগাইছে একটু কমই আগাইছে, তো আপনি এসে কিন্তু আরো অনেক দূর আগাই দিতে পারেন। আমার কথাটা একটু ভেবে দেখবেন। কষ্ট কেমন হবে? কষ্ট যদি বলেন তাহলে গাইনের মতোই কষ্ট। কষ্ট, ক্যারিয়ারের কষ্ট হচ্ছে গাইনের মতোই, কিন্তু ফিলিংস হচ্ছে হেভেনলি ফিলিংস। আর যদি টাকার কথা বলেন, টাকা গাইনের চেয়ে 10 গুণ টাকা ইনকাম করতে পারবেন। শুধু একটা একটা ইনভিট্রো ফার্টিলাইজেশন করে আপনি 5 লক্ষ টাকার চুক্তি হয়েছে। আমার নিজের বোনের ইনভিট্রো ফার্টিলাইজেশন হয়েছে অ্যাপোলোতে, মানে বাংলাদেশের অ্যাপোলোতে 5 লক্ষ টাকার চুক্তি হয়েছে। সেটাও ফেইলিওর হওয়ার চান্স যে আপনার 80%, সেটা তারা বলে নিছে আর কি, সেটা তারা বলে নিছে। সো টাকা গাইনের চেয়ে অনেক বেশি হবে, টাকা নিয়ে চিন্তা করেন না, কিন্তু ব্যাপারটা খুব ভালো জিনিস আর কি, একবার একটু খেয়াল করে দেন। 2 নম্বর জিনিস হচ্ছে রেডিওলজি। 2 নম্বর জিনিস হচ্ছে রেডিওলজি। রেডিওলজি নিয়ে বলতে চাই, যারা শুধুমাত্র একটু আরাম আছে এবং রেডিওলজিতে রিপোর্ট করলেই টাকা পাওয়া যায়, তাদের চেয়ে আরেকটু ব্রড চিন্তা করেন ভাই। রেডিওলজিতে এমন কিছু কাজ করার আহ এমন কিছু কাজ করার, একজন লেখছে ইন্টারভেনশন আছে কিনা ইনফার্টিলিটি, অবশ্যই ইনফার্টিলিটি পুরোটাই ইন্টারভেনশন। ইনফার্টিলিটি পুরোটাই। আপনি, আপনার কাছে কি মনে হয় ইনফার্টিলিটি মানে ওই আপনি হরমোনের ওষুধ দিবেন আর বাচ্চা হবে, শুধু এটা ইনফার্টিলিটি? মোটেই না, অনেক কিছু আছে। আপনারা একটু মানে গুগল টুগল সার্চ করে দেখেন, ওগুলো নিয়ে কথা বলার মতো সময় নাই। তাহলে অন্য সাবজেক্ট যারা দিবে তারা এখন বিরক্ত হচ্ছে আর কি। অনেক কিছু আছে। রেডিওলজি নিয়ে বলছিলাম, রেডিওলজিতে এমন কিছু করা যায় যেটা করে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু একটা হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, বিএসএমএম একটা স্যার আছে, ইয়াং স্যার, নাম হচ্ছে বিশ্বজিৎ স্যার। উনি মনে হয় এখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, কিন্তু আমি যখন ঢুকি তখন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে কি বলেন তো? জুনিয়র একটা প্রফেসর। মানে ওনার উপরে কিন্তু অনেক প্রফেসর আছে, বিএসএমএম বলেন, ঢাকা মেডিকেল বলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএসএমএম তে যত বিভাগ আছে, সব বিভাগ থেকেই ইন্টারভেনশন রিলেটেড কিছু, ধরেন যে সিটি গাইডেড আপনার একটা প্যানক্রিয়াটিক একটা অ্যাসপিরেশন করা লাগে, এই কাজটা শুধুমাত্র সেই পারে। তো সে কিন্তু বিখ্যাত। আমি নিউরোলজির ডাক্তার হিসেবেও আমি কিন্তু তাকে চিনি।
সো শুধু এমআরআই রিপোর্ট করাতে সীমাবদ্ধ থেকে বা সিটি স্ক্যানে রিপোর্ট করা, শুধুমাত্র আপনি একটা চেস্ট এক্সরে রিপোর্ট করাতে সীমাবদ্ধ না থেকে রেডিওলজিতে এরকম অনেক বড় বড় কিছু করা যায়, অনেক বড় বড় ইন্টারভেনশন করা যায়। ইভেন ব্রেন থেকে বায়োপসি নিতে পারবে রেডিওলজির ডাক্তাররা। ব্রেন থেকে বায়োপসি একবার চিন্তা করে দেখছেন? কাজটা করে শুধু আপনি বিখ্যাত হবেন না, শুধু বিখ্যাত হবেন না, আপনি হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। টাকার চেয়ে বড় কথা হচ্ছে আপনি বিখ্যাত হতে পারবেন। সো আপনার যদি প্যাশন থাকে, আপনি একটু মনে মনে চিন্তা করবেন যে রেডিওলজি আপনি করবেন, কিন্তু অনেক কিছু করার অভ্যাস মানে সম্ভাবনা আছে। সবাই এটা বিষয়টা জানে। আর যার মানে ফিমেল ডাক্তাররা রিসেন্টলি চয়েস করতেছে, কারণটা আপনারা সবাই জানেন যে ফিমেল ডাক্তারদের একটু ফ্যামিলি ট্যামিলি মেনটেন করতে হয়, সেই অনুযায়ী রেডিওলজির কোনো ইমার্জেন্সি নাই। সুতরাং আহ অফকোর্স একটা ভালো সাবজেক্ট। সার্জারির মধ্যে এই দুইটা বেস্ট সাবজেক্ট। রেডিওলজিতে গতবার ঢুকছে হচ্ছে 29 জন, আর ইনফার্টিলিটিতে গতবার ঢুকছে 7 জন। রেডিওলজিতে এবার 3টা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, একটা রাজশাহী মেডিকেল, একটা হচ্ছে শেখ হাসিনা ব্লাড প্লাস্টিক, আর একটা হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল। সব মিলে রেডিওলজিতে আরো 15টা সিট লিস্ট হবে, মানে 45টার মতো। চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আমার কাছে ব্যক্তিগত কাটমার্ক হচ্ছে 82+। এটা হচ্ছে বেস্ট সাবজেক্ট আমার কাছে ব্যক্তিগতভাবে, সার্জারি যেটাতে মার্ক বেশি যায়। নেক্সট রাখছি হচ্ছে অর্থোপেডিক্স, এবং অর্থোপেডিক্স এর সাথে দুইটা ছোট ভাই রাখছি, কোলোরেক্টাল এবং হেপাটোবিলিয়ারি। এই জন্যই রাখছি যে কোলোরেক্টাল এবং হেপাটোবিলিয়ারি বিএসএমএমইউ ছাড়া কোনো জায়গায় নাই, এবং সিট সংখ্যা মাত্র 3টা বা 5টা। এই কোলোরেক্টাল হেপাটোবিলিয়ারিতে এই 3টা সিটের এগনেস্টে পরীক্ষা দেওয়ার মতো সাহস থাকতে হবে। তাদের থাকবে আমি জানি, যাদের জেনারেল সার্জারিতে এফসিপিএস পার্ট 1 ট্রেনিং করা আছে, তারা তাদের প্যাশন নিয়ে হেপাটোবিলিয়ারি সার্জারি, কোলোরেক্টাল সার্জারিতে আসবেন। আমি বলি কোলোরেক্টাল সার্জারির উপরে ডিগ্রি করা ডাক্তার গোটা বাংলাদেশে খুবই কম আছে। কিন্তু আপনি একবার চিন্তা করেন, আপনি এরকম ফোন লাইফে কয়বার পাইছেন যে আপনার রুগী বা আপনার আত্মীয় আপনাকে ফোন দিয়ে বলতেছে যে পায়খানার পরে আমার রক্ত গেছে, পায়খানার পরে রক্ত গেছে, অথবা অ্যানাসের ওই জায়গায় ফেটে যেয়ে রক্ত বেরোচ্ছে, এরকম কিন্তু বহুত পাইছেন। সো এই ডিজিজ, কোলোরেক্টাল ডিজিজ খুব কমন। বিশেষ করে আপনাদের কোনো ফিমেল ডাক্তার যদি ভালো সার্জন হয়ে থাকেন বা পার্ট 1 করা আছে, ডেফিনেটলি কোলোরেক্টালে যাওয়ার প্ল্যান করেন। বাংলাদেশে অনেক 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 মহিলা আছে যারা শুধুমাত্র পুরুষ ডাক্তারের জন্য রোগী দেখাতে পারে না। কোলোরেক্টাল খুবই ভালো সাবজেক্ট। তবে এই একটা প্রতিষ্ঠানে আছে বলে আপনার রিস্ক নেবেন না। যাদের পার্ট 1 করা আছে তারা দিবেন, আদারওয়াইজ নিবেন না। হেপাটোবিলিয়ারিও সেম। বাংলাদেশে ইয়াং প্রায় 40% মানুষের এই কোলেসিস্টাইটিস, তারপরে স্টোন, বাইল ডাক্টের সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। খুবই ভালো সাবজেক্ট। যদি এফসিপিএস পার্ট 1 সার্জারিতে করা থাকে দেন এটা আসবেন, অথবা আসবেন না। কারণটা হচ্ছে এখানে সিট কম, তো আসলে রিস্ক হয়ে যাবে। তুলনামূলক অর্থোপেডিক্স একদম বাংলাদেশে কেন ওয়ার্ল্ড এর বেস্ট সাবজেক্ট। অর্থোপেডিক্স ওয়ার্ল্ড এর বেস্ট সাবজেক্ট, কারণ অর্থোপেডিক্স এর অ্যাক্সিডেন্ট কিয়ামত পর্যন্ত হবে। মানুষের অ্যাক্সিডেন্ট কিয়ামত পর্যন্ত হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাক্সিডেন্ট যদি নাও হয়, ডিস্ক প্রোলাপস, সেটাও কিয়ামত পর্যন্ত হবে। তাও যদি না হয়, ব্যথা ট্যাথার রোগী দেখেও অর্থোপেডিক্স এর ডাক্তাররা খাইতে পারবে। এবং অর্থোপেডিক্স এর জন্য মার্ক লাগবে 80+। 80+ মার্ক লাগবে। অর্থোপেডিক্স এর ডাক্তার একটু স্যাচুরেশন আছে, ডি অর্থ করা হলেও আপনি এরকম গোটা বাংলাদেশে কোন অর্থোপেডিক্স এর ডাক্তার দেখাইতে পারবেন না যার কিনা আপনার ইয়ে কম আছে, কি বলে, রুগী কম আছে। প্রচুর রুগী আছে, শুধু আপনি চান্স পান। এবং অর্থোপেডিক্স এর পাশের হার খুব ভালো, খুবই ভালো পাশের হার। এবং বাইরের প্রতিষ্ঠান থেকে এসেও বিএসএমইউতে বেশ ভালো পাশ করে। চয়েসে অবশ্যই ঢাকার গুলো আগে দিবেন এবং পেরিফেরি পরে দিবেন। এর পরের ঠিক সাবজেক্ট আমার কাছে 3টা, একটা হচ্ছে নিউরো সার্জারি, একটা ইউরোলজি, একটা প্লাস্টিক সার্জারি। এই 3টা সাবজেক্টের মধ্যে নিউরো এবং ইউরো সার্জারিতে পাস রিলেটেড কিছু ঝামেলা আছে, ফ্ল্যাকচুয়েট করে। দেখা যাচ্ছে এইবার পাশের হার কম, তারপরের বার পাশের হার কম, তারপরের বার আবার যেগুলো ফেল করে বসেছিল সবগুলোকে পাস করায় দেয়। সুতরাং নিউরো সার্জারি এবং ইউরোলজি কারো প্যাশন থাকলে আসবেন, কারণ এগুলোতে অনেক সিট। নিউরো সার্জারি গতবার 20টা নিছে, এবার আরো হয়তো 8টা নিবে, 28টা হবে। ইউরোলজি গতবার নিচে হচ্ছে 27টা, এবার আরো হয়তো 4-5টা বেশি নিলেও নিতে পারে। সো সিট অনেক বেশি, প্রতিষ্ঠানও অনেক বেশি আছে, চান্স পাওয়ার সম্ভাবনাও আছে প্রতিষ্ঠান বেশি কারণে। দুই একটু অন্য সাবজেক্টের চেয়ে একটু ফেল বেশি হয়। তার মানে যদি কারো প্যাশন থাকে অবশ্যই এখান থেকে সরবেন না। আপনার ডিগ্রি করতে 5 বছরের জায়গায় যদি 6 বছর লাগে, আপনার কিন্তু
মারাত্মক কোনো ক্ষতি হবে না। ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনি যাকে পছন্দ করতেন তাকে নিয়ে সারা জীবন থাকতে পারবেন। প্লাস্টিক সার্জারি গোটা বাংলাদেশে ডাক্তার খুবই কম, অনেক কিছু আছে কাজ করার মতো। প্লাস্টিক সার্জারি এমন কিছু কাজ করে যারা অন্য সার্জনরা পারবে না। প্লাস্টিক সার্জারি ফেস বার্ন সহ বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে এমন কিছু কাজ করে যেটা অন্য অন্য জায়গায় পারবে না। সো প্লাস্টিক সার্জারি খুবই ভালো, মেয়েদের জন্য খুব ভালো ক্যারিয়ার, ছেলেদের জন্য খুব ভালো ক্যারিয়ার। প্লাস্টিক সার্জারি আপনারা দেখতে পারেন, দুইটা প্রতিষ্ঠানে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে ইনস্টিটিউট আছে। আপনি পাশ করার পরে এসে ইনস্টিটিউটেও কাজ করতে পারেন। আবার আপনি চাইলে আপনার পেরিফেরিতে গিয়ে রাজশাহী, চিটাগাং, সিলেট সেগুলোতে যেও কাজ করতে পারেন। এবং এই প্লাস্টিক সার্জারিতে কাজ করে ডেফিনেটলি আপনার লিজেন্ড হওয়ার সম্ভাবনা আছে। ডেফিনেটলি নিউরো সার্জারি লিজেন্ড হওয়া কঠিন ভাই, কারণ অলরেডি লিজেন্ড 15-20টা আছে। প্লাস্টিক সার্জারি লিজেন্ড কয়টা আছে? আমি তো জানি আমার রাজশাহীতে একটা দুইটা আছে, এরকম তো আমার বগুড়াতে নাই, রংপুরে নাই। এটা তো আমি উত্তরবঙ্গের কথা বললাম। এর তাহলে তো গোটা বাংলাদেশে কি অবস্থা একটু খেয়াল করে দেখেন। সো প্লাস্টিক সার্জারি দেখতে পারেন, সাবজেক্ট হিসেবে ভালো, চান্স পাইতে একটু বেশি কষ্ট হবে। আমার কাছে কাটমার্ক হচ্ছে 79, আমার কাছে কাটমার্ক হচ্ছে 79। নিউরো সার্জারি, ইউরোলজি, প্লাস্টিক আমার ব্যক্তিগত কাটমার্ক হচ্ছে 79, কম বেশি হতে পারে। নেক্সট আসেন গাইনি। গাইনিতে তিনটা জিনিস রাখছি, পুরো পিওর গাইনি, গাইনিকোলজিক্যাল অনকোলজি, ফিটোম্যাটার্নাল। আমি আপনাদের একটা কথা বলে দিই, যারা সরকারি ক্যান্ডিডেট গাইনিতে এফসিবিএস পার্ট 1 করা আছে কিন্তু ট্রেনিং পোস্ট পাচ্ছেন না, ঢাকা আসা জরুরি, তারাই শুধুমাত্র গাইনিতে পরীক্ষা দিবেন। কিন্তু কারো যদি এফসিবিএস পার্ট 1 করা গাইনিতে থাকে এবং তারা আপনারা পেরিফেরিতে ট্রেনিং করলে আপনাদের কোনো সমস্যা নাই, তাদের গাইনিতে আবার নতুন করে রেসিডেন্সি দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তারা পার্ট 1 করে ট্রেনিং করে গাইনি এফসিপিএস পাস করে সমান পদমর্যাদা নিয়ে কাজ করতে পারবেন, আপনাদের রেসিডেন্সির কোনো দরকার নাই। যদি রেসিডেন্সিতে আসতে চান, গাইনিতে পার্ট 1 করা আছে, তাহলে ডেফিনেটলি আপনারা গাইনির ব্রাঞ্চে আসতে পারেন। গাইনিকোলজিক্যাল অনকোলজি খুবই ভালো সাবজেক্ট, এর আগে ইনফার্টিলিটি বলছি, বেস্ট সাবজেক্ট। এছাড়া একটু চান্স পাইতে কম কম মার্ক লাগবে রিলেটিভলি ফিটোম্যাটার্নাল মেডিসিন। গাইনিতে অনেকগুলা ইয়ে আছে, কি বলে, জায়গা আছে, অনেক জায়গা, কিন্তু গাইনিকোলজিক্যাল অনকোলজি, ফিটোম্যাটার্নাল মেডিসিনে শুধু বিএসএমইউ তে আছে। সুতরাং এক ধরনের গ্যামলিং হবে, মার্ক কমও আসতে পারে, বেশিতেও লাগতে পারে। তবে আমার কাছে এটার কাট মার্ক হচ্ছে 77 প্লাস, 77 প্লাস। তার মধ্যে আমি বলে দিলাম, ব্রাঞ্চে পরীক্ষা দিবেন যাদের পার্ট 1 করা আছে এবং ঢাকায় আসতে চান, তারাই শুধুমাত্র ব্রাঞ্চে পরীক্ষা দিবেন। আদারওয়াইজ যাদের কোনো চান্স নাই, ফিমেল ডাক্তার কোনো চান্সই নাই, মানে পার্ট 1 নাই আর কি, তারা আপনারা পিওর গাইনিতে দিতে পারেন। সিট অনেক, 28 যোগ 32 মানে অ্যারাউন্ড 60টা সিট, আরো 10টা যুক্ত হবে, 70 জন চান্স পাবে এখানে, এখানে 70 জন চান্স পাবে। নেক্সট সার্জারি হচ্ছে আমার কাছে মনে হয় যে আই এবং ইএনটি। আই এবং ইএনটি, ইএনটি তে চান্স পাইছে গতবার 29 জন, আইতে চান্স পাইছে গতবার 24 আর 14 38 জন, এবং কমিউনিটি অপথলমোলজি একটাই 8 জন চান্স পাইছে। এখন আসেন, ইনস্টিটিউট বেশি এবং আইএনটি পছন্দ করে সিলেক্টিভ লোকজন, যাদের স্পেশালি আইএনটির কাজগুলো হচ্ছে খুব ক্ষুদ্র, মানে খুব ছোট স্পেশাল হ্যান্ড দিয়ে করতে হয়, ক্ষুদ্র পছন্দ করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার আই এবং ইএনটির অন্য যে কোনো সার্জারির চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অনেক টাকা ইনকাম করে। কেন টাকা ইনকাম করে? একটা আয়ের ডাক্তার, একটা আয়ের ডাক্তার যদি 3টা রোগী দেখে আর দুইটা আপনার ক্যাটারাক্ট সার্জারি করে, ও সবচেয়ে বেশি টাকা ডিল করতে পারবে অন্য যে কারোর চেয়ে বেশি। সো অপথলমোলজি আমি আমার পরিচিত যে স্যার আছে, ধরেন যে রাজশাহীর নাইমুল হক স্যার আমাদের খুব পছন্দের মানুষ, আমার ফ্যামিলি রুটি সব করে, সবার পছন্দের মানুষ। তো উনার আমি দেখি এখন মানে মিনিমাম চার্জ হচ্ছে 30,000 টাকা উনার শুধুমাত্র এই চোখের কি বলে লেন্স বসানো। এবং খুবই খুবই ভালো মনের মানুষ, গরিব মানুষদের টাকা পয়সা কিচ্ছু নেন না, ডাক্তারদের টাকা পয়সা কিচ্ছু নেন না, যাই হোক। কিন্তু এরপরও দেখছি যে আপনি টাকা রেখে শেষ করতে পারবেন না। ইএনটিও তাই, আপনি কিচ্ছু না পারলে একটা টনসিলের অপারেশন করলে আপনি গোটা বাংলাদেশের মানুষের টনসিল কাটতে কাটতে আপনি বুড়া হয়ে যাবেন, তারপর আপনি টনসিল কেটে শেষ করতে পারবেন না। এবং টনসিল যারা করে একটা দুইটা নাকের পলিপ, টনসিল, ছোটখাটো কাজ করে আপনি সারা জীবন পার করে দিতে পারবেন, অনেক বেশি টাকা, অনেক বেশি। কমিউনিটি অপথলমোলজি একটা জায়গায় আছে 8টা সিট, সমস্যা হচ্ছে আগের মতো আমি বলছি একটাই প্রতিষ্ঠান আছে, ভয়ে কেউ পরীক্ষা দিবে না, আবার অনেকে গ্যামলিং করবে, সেই হিসাবে অনেক সময় অপথলমোলজির মতোই মার্ক লাগবে,
আবার কখনো কখনো অপথ্যালমোলজির চেয়ে একটু কমও লাগতে পারে, একটু কমও লাগতে পারে। তবে গ্যামলিং বেশিও লাগতে পারে, কিন্তু বেশিও লাগতে পারে। সো আমার কাছে মনে হয় যে যারা আপনারা অপথ্যালমোলজি চয়েস করেন, শুধু অপথ্যালমোলজি দিয়েন, কমিউনিটি অপথ্যালমোলজি আপনার জন্য একটু রিস্ক হয়ে যাবে। বলা তো যায় না কে সবাই চিন্তা করতেছে একটু কম লাগবে, ভাই বলছে তাহলে একটু দিয়ে দিই, রিস্ক হয়ে যাবে। রিস্ক তুলনামূলক পিওর অপথ্যালমোলজিতে রিস্ক কম হবে। চান্স পাইতে মার্ক কিন্তু 76+ ধরছি আমি, 76+ ধরছি। নেক্সট আসেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এটা হচ্ছে অ্যানাস্থেশিয়ার বড় ভাই। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন হচ্ছে অ্যানাস্থেশিয়ার বড় ভাই। মানে অ্যানাস্থেশিয়া হচ্ছে ক্ষত্রিয় আর এটা ব্রাহ্মণ, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বর্তমানে বাংলাদেশে এস্টাবলিশড এখনো হয়নি, কারণ ডাক্তারের সংখ্যা খুব কম। এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টটাই খুলছে হচ্ছে অ্যানাস্থেশিয়ার লোকজন। অ্যানাস্থেশিয়ার লোকজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টটা খুলছে, বিভিন্ন ধরনের ফেলোশিপ টেলোশিপ করে এসে। এখন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ভবিষ্যতে কি করবে? গোটা বাংলাদেশের সব আইসিইউটা চালাবে তারা, গোটা বাংলাদেশের সব আইসিইউ চালাবে। এখন আপনার সাবজেক্ট হিসেবে কেমন? সাবজেক্ট হিসেবে ডেফিনেটলি, যেহেতু এই যে কোভিড আসার পরে গোটা বাংলাদেশের সব জায়গায় আইসিইউ খোলার প্রতি একটা প্রবণতা আছে, সুতরাং সরকারি বলেন এবং বেসরকারি বলেন, পেটের ভাতের অভাব হবে না। তবে এই ডেবিলিটিং পেশেন্ট গুলো দেখে আপনার ডিপ্রেশন যদি না আসে, তাহলে ইটস ভেরি গুড সাবজেক্ট। কিন্তু একটা রুগী একদম অজ্ঞান, আপনার ডিপার্টমেন্টে ঢোকা মাত্র প প প প সাউন্ড হবে অপারেশন রুমে যেরকম, সেই সাউন্ড যদি আপনার ভাল লাগে, একটা রুগী কথা বলতে পারে না, সবগুলাই একদম অজ্ঞান হয়ে সেমি কনসিয়াস হয়ে আছে, এটা ডিপ্রেশন লাগলেও রাখতে পারে। তবে কিছু মজার একটা ব্যাপার, কিছু রুগী পুরোপুরি সুস্থ হয়ে অনেক সময় বাড়ি যায়। সাবজেক্ট হিসেবে খুব ভালো, অ্যানাস্থেশিয়ার চেয়ে কিছুটা ভালো সাবজেক্ট হিসেবে মনে করা হয়। তবে সেটা নিয়ে কিছু ডিবেট আছে। সাবজেক্ট হিসেবে ভালো, এবং যারা আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আমাদের নিউরোলজিতে ব্লক করতে আসে, আমি দেখছি তাদের কোয়ালিটি মাশাআল্লাহ ভালো। ভালো ছেলে মেয়েরাই এখন পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আসতেছে। ওটা বাংলাদেশে ডাক্তার যেহেতু কম আছে, ভবিষ্যতে লিজেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিএসএমএমইউ ডিএমসি আর্ম ফোর্সের এর আগের বার চান্স পাইছে 18 জন, এবার আরো 5 জন বেশি হবে। সার্জিক্যাল অনকোলজি, ভাস্কুলার অনকোলজি, এগুলোতে একটা করে জায়গায় ছিল বলে এগুলো আসলে গ্যামলিং। 7টা বা 3টা করে সিট আছে। সার্জিক্যাল অনকোলজি খুবই ভালো সাবজেক্ট। ওই কিছু কিউরেটিভ ট্রিটমেন্ট এরা করে থাকে, এবং বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আস্তে আস্তে উন্নত হচ্ছে। সুতরাং অনকোলজিতে ক্যারিয়ার করে অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে, সেটা আপনার পিওর অনকোলজি হোক আর যাই হোক। 75+ মার্ক লাগবে, 75+ মার্ক লাগবে। সার্জারির সার্জারিতে বেশি সিট আছে, জেনারেল সার্জারি 18+22, পেডি সার্জারি 12+20। চান্স পাওয়ার সম্ভাবনা কিছুটা কিছুটা বেশি এগুলোতে। আপনার 72, একটু কাট মার্কও কমাই দিছি, 72 করে দিছি। আমার কাছে যেটা মনে হয়, জেনারেল সার্জারির একটা প্রবলেম বলি, পাশের রেট কিছুটা কম। জেনারেল সার্জারির পাশের রেট কিছুটা কম, কিছুটা। তার মানে এই না যে কোর্স আউট হয়ে যাবে। তবে আমি জেনারেল সার্জারি নিয়ে একটা কথা বলতে চাই, ভালো করে একটু শোনেন। একটা পুরুষ মানুষ জেনারেল সার্জন যদি হয়, একটা পুরুষ ডাক্তার যদি জেনারেল সার্জন হয়, তাহলে রিসেন্টলি ভালো করা খুব কঠিন। কারণ পুরুষ জেনারেল সার্জন গোটা বাংলাদেশে এফসিবিএস করা আছে, তো এত বেশি ছড়ায় গেছে যে আপনি অপারেশন করে খুব বেশি টাকা দাবি করতে পারবেন না। একটা গল ব্লাডার স্টোন করবেন 5,000 টাকা দিবে, অ্যাপেন্ডিক্স করবেন 1,500-2,000 টাকা দিবে, গ্রামের কথা বলছি, উপজেলা জেলা লেভেল। সুতরাং আপনার ফার্স্টেশন চলে আসতে পারে। কিন্তু সেম অপারেশন একটা ফিমেল ডাক্তার এর 3 গুণ টাকা নিলেও কেউ রাগ করবে না। যেমন কথার কথা, আমার নিজের খালা, যদি কথার কথা, আমার নিজের খালার ধরেন ব্রেস্টে একটা টিউমার হয়েছে, আমি কিন্তু সবার আগে চাবো ফিমেল একজন জেনারেল সার্জনকে দেখাতে, ফিমেল একজন সার্জনকে দেখাতে, তাই না? সো আমি মেয়েদের একটু বলতেছি, যাদের সার্জারিতে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, সার্জারি লাইনের, হয়তো আপনি চিন্তা করতেছেন গাইনি করবেন, গাইনি না করে জেনারেল সার্জারি করা যায় কিনা একটু দেখেন। কারণ জেনারেল সার্জারি করাটা মেয়েদের জন্য খুব জরুরি, এই ফিমেল ফিমেল রোগীগুলোর জন্য হলেও জরুরি। পাস, ফিমেল জেনারেল সার্জারিতে এসে পাস দেরি করে করে না। এক হচ্ছে জেনারেল সার্জারিতে মেয়ে মানুষ কম বলে স্যারদের একটা উইক পয়েন্ট থাকে, স্যাররা বলে ঠিক আছে মেয়ে ডাক্তার হোক, একটু পাস করায় দেয়। 2 নাম্বার হচ্ছে, যেহেতু একটা পুরো অপারেশন থিয়েটার মিলে ফিমেল ডক্টর কম, সুতরাং বড় স্যাররাও একটু ভালো করে শিখাই দেবে, শিখে পাস করা যায়। আর আমাদের সমাজের জন্য খুব জরুরি জেনারেল সার্জারিতে প্লিজ কোন ফিমেল ডাক্তাররা একটু বেশি আসার চেষ্টা করেন, এটা আমার একটা অনুরোধ থাকলো। আপনার সমাজকে বেশি সেবা দিতে পারবেন, একটা এলাকায় যে নাম করা ডাক্তার হতে পারবেন। যেমন আমার জেলার নাম নওগাঁ জেলা, ফিমেল কোন এফসিপিএস এমডি করা ডাক্তার নাই, এমএস করা ডাক্তার নাই। হতে পারেন আপনি সেটা প্রথম। রাজশাহীতে আছে 3-4 জন,
এখনই পাশ করে যান, আপনি রুগী দেখে শেষ করতে পারবেন না। কিন্তু এই এমএস ডিগ্রি একটা ছেলে ডাক্তার করে যাক, রুগী ভালো হবে না। সো একবার খেয়াল করে দেখবেন যারা ফিমেল ডক্টর জেনারেল সার্জারি দিবেন কিনা। নেক্সট আসেন পেডি সার্জারি। অবশ্যই পুরুষ ডাক্তাররা করবেন, চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সিট সংখ্যা বেশি, পাশের হার নিয়ে কোনো ঝামেলা নাই। আপনার চান্স পেতে রিলেটিভলি কম মার্ক লাগে, 72+ ধরে রাখছি আর কি। এবং সার্জারি লাস্ট ব্লক অ্যানাস্থেশিয়া, কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারি। অ্যানাস্থেশিয়াতে 22 জন, কার্ডিওভাস্কুলার 14, 9, 22 এবং থোরাসিক 4। এগুলোতে চান্স পাইতে আমার কাছে মনে হয় ভেরিয়েশন আছে। আমি 65+ রাখছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা বাড়তে পারে, 68ও হয়ে যেতে পারে। কেমন ডাক্তার পরীক্ষা দিচ্ছে এবং কেমন কোয়ালিটির ডাক্তার দিচ্ছে এটার উপর নির্ভর করতেছে, 68 চলে যেতে পারে। তবে আমার কথাই দয়া করে কেউ কষ্ট পাবেন না, এজন্যই বলছি যে অ্যানাস্থেশিয়াতে অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। কারণ ভবিষ্যতে এমন কিছু ইন্টারভেনশন এখনো আছে বা সামনে আসতেছে যেটাতে অনেক বড় কিছু করা যেতে পারে অ্যানাস্থেশিয়াতে। সুতরাং আপনাদের অ্যানাস্থেশিয়াতে কম মার্ক লাগে বলে আপনি মন খারাপ করে অ্যানাস্থেশিয়া মনে কমা সাবজেক্ট এরকম ভাবার সুযোগ নেই। আপনার ডানে বামে যত অ্যানাস্থেশিয়ার ডাক্তার আছে আপনি একটু দেখেন তো কয়জনের এমএস করা আছে, অ্যানাস্থেশিয়ার উপর এমএস বা এমডি করা আছে কয়জন ডাক্তারের, নাই বললেই চলে। সো আপনি যদি অ্যানাস্থেশিয়ার উপরে এমডি এমএস করেন, ডেফিনেটলি আপনি অনেক নাম করা কিছু হবেন এবং আপনি অনেক ফেলোশিপ করলে এক্সেপশনাল। আপনি ওপেন হার্ট সার্জারি অ্যানাস্থেশিয়া দিবেন, একটা অ্যানাস্থেশিয়া দিয়ে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। দরকার আছে আপনার এই 500 টাকার পিছে পিছে ঘোরা। আরো অনেক কিছু আছে, আপনি অ্যানাস্থেশিয়া দিয়ে আপনি ব্লক দিয়ে দিতে পারেন। একটা ক্যান্সারের রোগী চরম ব্যথা, আপনি ব্লক দিয়ে দিবেন, 6 মাসের জন্য তার কোনো ব্যথা থাকবে না। এরকম আরো অসংখ্য কাজ আছে, অসংখ্য কাজ, আপনি বলে শেষ করা যাবে না। পেইন মেডিসিন নিয়ে কাজ করে অ্যানাস্থেশিয়া। সো ডেফিনেটলি ভালো। কার্ডিওথোরাসিক সার্জারি শুনতে মনে হচ্ছে মার্ক একটু কম লাগবে, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট ডেফিনেটলি ভালো। কেন কম মার্ক লাগে জানেন? এটাতে উন্নতি করতে একটু সময় লাগে। কারণ ধরেন আমার বাবার একটা ওপেন হার্ট সার্জারি করবো, আমি চাবো একটু সিনিয়র কাউকে দিয়ে করাইতে। সো অনেকদিন পর্যন্ত বড় সাবদের আন্ডারে থাকতে হয়, সমস্যা এটাই, অন্য কোনো সমস্যা না। পাশের হার ভালো, অন্য সব সার্জারির মতো। জেনারেল সার্জারিতে পাশে একটু কম করায়, কিন্তু তার মানে এই না যে আপনার কোর্স আউট হয়ে যাও, আপনি করতে পারবেন। আমি বেশি সময় নিব না, দুইটা শেষ হয়ে গেল। পেডি ফ্যাকাল্টি, পেডি মেইন পেডি এবং পেডির ব্রাঞ্চ, খুব বেশি সময় নিব না, আপনারা অলরেডি বুঝে গেছেন। মেইন পেডিতে গতবার ঢুকছে হচ্ছে 21 + 35, 30, 20, 50, 66 জন। এখন যুক্ত হয়েছে আরো 12টা, অলমোস্ট 78 থেকে 80 জন পরীক্ষা দিবে, আর 80 জন চান্স পাবে। অনেক প্রতিষ্ঠান আছে এবং আপনারা জানেন যে পেডিতে ডিসিএইচ কোর্স আছে, সুতরাং একটু স্যাচুরেশন আছে, কিন্তু পেডির রোগীর কোনো অভাব নাই। চান্স পাইতে 75+ মার্ক লাগবে জেনারেল পেডিতে। জেনারেল পেডিতে চান্স পাইতে 75+ মার্ক লাগবে। হয়রাস পেডির যে ব্রাঞ্চ গ্যাস্ট্রোএন্টারোলজি, নিওনাটো, নেফ্রো, হেমাটো, নিউরো এবং পেডিয়াট্রিক এগুলোর কিছু কিছু জায়গা আছে যেমন হেমাটোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, এগুলোতে একটা করে জায়গা আছে। সুতরাং এগুলো দেওয়া একটু রিস্কি, কিন্তু যাদের পেডিয়াট্রিক্সে পার্ট 1 করা আছে তারা এগুলোতে দিয়ে একটু গ্যামলিং করতে পারেন। যেমন পেডি নিউরোতে থাকলে অনেক বড় কিছু ডাক্তার হতে পারবেন, কারণ আমরা অটিজম নিয়ে কাজ করবেন। বাংলাদেশের দিন দিন অটিজম বাড়তেছে, সো অনেক বিখ্যাত হবেন আপনি যদি পেডিয়াট্রিক নিউরোলজিতে ক্যারিয়ার করতে পারেন। পেডিয়াট্রিক কার্ডিওলজি, অনেক বাচ্চা আছে যাদের জন্মগত হার্টের ফুটা টুটা এগুলো আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশে ডাক্তার খুব কম আছে, আপনি হলে আপনি নিশ্চয়ই বড় কোনো ডাক্তার হবেন। কিন্তু সমস্যা একটা যে সিট এগুলোতে কম, সুতরাং এগুলো নিয়ে একটু গ্যামলিং আছে। রিলেটিভলি নেফ্রোলজি, নিউনাটোলজিতে সিট বেশি আছে, এগুলোতে আপনার চান্স পাইতে মার্ক লাগবে 72 থেকে 78, 72 থেকে 78। এখন আসেন যেগুলোতে সিট বেশি আছে, নেফ্রো, নিউনাটো, নিউনাটোতে তো অনেক মার্ক লাগবে, কিন্তু এই পেডি নেফ্রো, পেডি গ্যাস্ট্রো, এগুলোতে অনেক সময় 73, 74 চলে যাইতে পারে। কিন্তু যেগুলোতে একটা জায়গায় আছে সেগুলো বলা যাচ্ছে না, 76 হইতে পারে, আবার 72 হইতে পারে। কেমন ডাক্তার পরীক্ষা দিচ্ছে তার উপর নির্ভর করবে। নেক্সট আসেন বেসিক ফ্যাকাল্টি। বেসিক ফ্যাকাল্টিতে আপনারা যতগুলো সাবজেক্ট আছে আমি 3 ভাগে ভাগ করে দিচ্ছি। সবচেয়ে বেশি মার্ক লাগবে প্যাথোলজিতে, এরপরে লাগবে হচ্ছে ল্যাব মেডিসিন, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি, তারপরে লাগবে হচ্ছে ভাইরোলজি, ইমিউনোলজি, ফার্মাকোলজি, এবং মোটামুটি কম মার্কে চান্স হবে বলে আশা করা যাচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, ফরেন্সিক। কম মার্কে চান্স হবে বলে আশা করা যাচ্ছে। আমি যদি ভাগ করে বলি তাহলে প্যাথোলজিতে সিট আছে হচ্ছে সবচেয়ে বেশি 43টা, গতবারে 43টা, আরো 10টা যুক্ত হবে।
এবং আমি কাটমার্ক হিসেবে ধরছি 75। এখন আপনি বলতে পারেন ভাই পেডিতেও 75, প্যাথোলজিতেও 75, তাহলে প্যাথোলজি করে লাভ কি? প্যাথোলজি করে এই লাভ যে বেসিক যতগুলা সাবজেক্ট আছে রেডিওলজির পরে হচ্ছে প্যাথোলজি, কারণ এই প্যাথোলজি ডাক্তাররাও হিস্টোপ্যাথোলজি করে, হিস্টোপ্যাথোলজি করে অনেক নাম করা কিছু হবে। যেমন আপনার এলাকায় যে লোকটা, যে ডাক্তার সবচেয়ে বেশি হিস্টোপ্যাথোলজি করে, সে কিন্তু নাম করা ডাক্তার। কারণ আপনি ঢাকাতেই আপনি চিন্তা করেন, গোটা ঢাকা মিলে কয়জন ভালো হিস্টোপ্যাথোলজি করে? 2-3 জন। আপনি কিন্তু নিচে প্রেসক্রিপশনের নিচে লিখে দেন যে আপনি ধানমন্ডির আনোয়ারা থেকে এই প্যাথোলজির পরীক্ষাটা করবেন, তার মানে কি বিখ্যাত হওয়ার অনেক সুযোগ আছে। সো অবশ্যই ভালো কিছু করার সুযোগ আছে, তবে দেখবেন ঢাকার মধ্যে চান্স পাইলে একটু বেশি ভালো। ঢাকার বাইরে প্যাথোলজি আমি যতদূর জানি কাজ বেশি করাই, একাডেমিক অবস্থা ভালো না আমার যতদূর জানা। যে খালি কাজ করাই, খালি স্লাইড দেখে না, এটা করে না সেটা করে না, স্যাররা ভালো ক্লাস নেয় না বা নিতে চায় না, আপনারা একটু দেখেন। এরপরে আসেন বায়োকেমিস্ট্রি, ল্যাব মেডিসিন, মাইক্রোবায়োলজি, সবগুলোতে 2টা-3টা করে প্রতিষ্ঠান আছে, সবগুলোতে 8, 10টা, 15টা, 16টা করে সিট আছে, এবং কিছু বাড়াইছে। আমার কাছে এটার কাটমার্ক হচ্ছে 73+, কাটমার্ক হচ্ছে 73+। বায়োকেমিস্ট্রি, ল্যাব মেডিসিন, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ইমিউনোলজি, ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে যদিও কোনো ইয়ে নাই, যদিও কোনো মানে কি বলে যে প্যারাক্লিনিক্যাল ব্যাপার স্যাপার নাই, কোথাও যে আপনার ইনভেস্টিগেশনের কোনো ব্যাপার স্যাপার নাই, কিন্তু ফার্মাকোলজি যেহেতু ড্রাগ নিয়ে ডিল করে, ফার্মাকোলজির ডাক্তাররা ভালো প্র্যাকটিস করতে পারে, আদার দেন শিক্ষকতা, ভালো প্র্যাকটিস করতে পারে। সিট আছে মাত্র এক জায়গায়, বিএসএমইউ, নতুন যুক্ত হচ্ছে ডিএমসি। তো আমার কাছে মনে হয় ফার্মা, ইমিউনোলজি, ভাইরোলজি এগুলোতে মার্ক লাগবে 69+, 69+। এবং সবশেষে আজকের লাস্ট স্লাইড এটাই, যে অ্যানাটমি, ফিজিওলজি এবং ফরেনসিক। আমি যদি লাইফে কোনোদিন বেসিক সাবজেক্টে পড়তাম, তাহলে বিশ্বাস করেন আমি অ্যানাটমিতে পড়তাম। এখন আপনি বলতে পারেন ভাই অ্যানাটমি তো সবচেয়ে কঠিন, আসলেই কঠিন। আপনি অ্যানাটমিতে কেন পড়তেন? আমি অ্যানাটমিতে এই জন্যই পড়তাম যে আপনি যদি বাচ্চাদের কঠিন সাবজেক্ট সহজ করে পড়াইতে পারেন, তাহলে বাচ্চারা নিশ্চয়ই আপনার প্রতি বেশি খুশি থাকবে, শিক্ষক হিসাবে আপনি ভালো করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার ফার্স্ট ইয়ারের অভিজ্ঞতা মনে করেন, লাইফে ফার্স্ট যখন আপনি আপনার মেডিকেল কলেজে আসছেন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি হচ্ছে ফিজিও বায়োর 3 গুণ পড়াশোনা। এবং জানি না আপনার কপালে কি জুটছে, আমার ব্যক্তিগত আমার কপালে যে বেস্ট টিচার ম্যাডাম জুটছে, তার নাম আমার এখনো মনে আছে। এবং আমাদের যতগুলো ডাক্তার আছে, সেই 2007 সালের কথা বলতেছি, আমাদের ব্যাচের যতগুলো ডাক্তার আছে, ওই ম্যাডাম রাস্তায় দেখা হলে এখনো আমাদের রোল ধরে ডাকে। কিভাবে ডাকে জানেন? ইন্টেন্সিটা বাড়ে এই ম্যাডাম বা স্যারদের সাথে, অ্যানাটমি টিচারদের। কারণটা কি? কারণ কঠিন জিনিস অনেকক্ষণ ধরে, প্রত্যেক দিন 2.5 ঘন্টার একটা ডেমো ক্লাস থাকে। সুতরাং অ্যানাটমি টিচারদের প্রাইভেট মেডিকেল কলেজে বেতনটাও বেশি দেয়। সো যদি পিওর পড়ানোর ইচ্ছা থাকে, ফিজিওলজিটা খুবই সহজ, তার চেয়ে অ্যানাটমিটা একটু কঠিন, কষ্ট করে পড়লেও আপনি রিলেটিভলি একটু ভালো বেতন পাবেন। এর সাথে আমি ফরেনসিক রাখছি, যদিও কোয়ালিটি হিসেবে ফরেনসিক অনেক উপরের একটা সাবজেক্ট, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেনসিকের ডিগ্রি করা মানুষ কম। তার একটা কারণ, ফরেনসিক মানে আপনারা জানেন, ফরেনসিক মানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সেই অপরাধের যে আসামি, তার বিপক্ষে রিপোর্ট দিতে হবে, তারপরে ময়না তদন্ত করতে হবে, কোর্টে যে সাক্ষী দিতে হবে, বিভিন্ন উকিলের জেরার সম্মুখীন হতে হবে। এই ঝামেলাগুলো অনেকে নিতে চায় না। যাদের নার্ভ শক্ত আছে এবং যারা একদম সৎ মানুষ, আমার অনুরোধ থাকবে, যাদের একটু ভালো শক্তি সামর্থ্য আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, সৎ মানুষ, তারা ফরেনসিকে যাবেন, তাতে দেশের কিছুটা উন্নতি হবে। তবে রিস্ক আছে ভাই, আমার মতো মানে ভীতুল মানুষজন আমরা চয়েস করতে পারি না। আমাকে যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিত, তাহলে ডেফিনেটলি আমিও ফরেনসিকের কথা মাথায় রাখতাম ফরেনসিকে পড়ার জন্য। কারণ ফরেনসিকে ওয়ার্ল্ডে, ফরেনসিকে পড়লে আপনি ক্রাইম স্পেশালিস্ট হয়ে আপনি ইন্টারপোলে চাকরি করতে পারেন, এরকম বড় বড় জায়গায় চাকরি করতে পারেন, এবং আপনি অনেক নাম করা কিছু হতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কঠিন ব্যাপার, বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেনসিকে খুব কঠিন ব্যাপার। এরপরও যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, একটু শক্ত সামর্থ্য, মানুষ হিসেবে সৎ, তারা ফরেনসিকে ক্যারিয়ার করবেন। মার্ক অলমোস্ট ফরেনসিক, অ্যানাটমি, ফিজিওলজি এগুলোর জন্য মার্ক লাগবে হচ্ছে আপনার এটা আমি সাজাইছি, হ্যাঁ 65+ মার্ক লাগবে। এখন একটু খেয়াল করেন, আমি হয়তো সব সাবজেক্ট নিয়ে বিশদ বলিনি, কিন্তু সব সাবজেক্ট নিয়ে বিশদ কথা বলিনি, কিন্তু সব সাবজেক্টে কাট মার্ক কত হবে এটা বলার চেষ্টা করছি। আর আরাম কোনটাতে হবে, আরাম তো বেসিকে হবে, আরাম মেডিসিন, সার্জারি কোনটাতে আরাম হবে আমি মোটামুটি বলার চেষ্টা করছি। যার যে সাবজেক্ট বা ফ্যাকাল্টি নিয়ে ইয়ে আছে, আপনারা এই ভিডিও টেনে দেখেন, আমি
2-4 দিন রাখবো আমার গ্রুপে, আপনি দেখে মানে দেখেন। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি এখনো করতে পারেন, আমি গ্রুপে এখনো অ্যাক্টিভ আছি। আমি আপনাদের ব্যক্তিগত যদি কোশ্চেন, যদি সেই কোশ্চেন নিয়ে আলোচনা গ্রুপে না হয়ে থাকে তাহলে করেন, আমি এখনই আলোচনা করে দিচ্ছি। মিথিলা আপু সালাম দিছে, নূর সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আহ এখনো আমি শেষ কথা আবারও বলি, যারা আপনারা ইয়াং মানুষ, পাস করছেন 1 বছর 2 বছর 3 বছর, প্যাশন যে সাবজেক্ট আছে সেটাই দিবেন, শান্তি লাগবে বেশি। টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকা আসবেই, ঠিক আছে? আর প্যাশনের পিছনে খাটতে পারবেন। মেসির তো ভাই কোটি কোটি টাকা আছে, এরপর সারাদিন গরমের মধ্যে দৌড়ানোর দরকার আছে তার? সারাদিন গরমের মধ্যে এই ফুটবল খেলার দরকার আছে? ওইটা তার প্যাশন বলে সে কিন্তু ভালো করতে পারছে। সো আপনার যদি মনে হয় যে আপনি ব্রেনের ডাক্তার হবেন, ব্রেন হচ্ছে আপনার প্যাশন। একটা আপু লিখছে ভাই নিউরোলজি নিয়ে কিছু বলেন, এবং এই আপু আমার কাছে মেসেঞ্জারে মিনিমাম 10 বার লিখছে যে ভাই নিউরোলজি নিয়ে বলেন, লাস্ট 1 বছরে, আমার ব্যাচের স্টুডেন্ট আর কি। তার মানে নিউরো হচ্ছে তার প্যাশন, আমি তার এই প্যাশনটাকে মানে সম্মান জানাই। আপনার পরীক্ষা কিন্তু নিউরোলজিতেই দেওয়া উচিত, কারণ আপনি সবচেয়ে ভালো করবেন। নিউরোলজিতে অনেক এই যে স্ট্রোকের রোগী, ব্রেনের টিউমারের রোগী, ডিমারেটিং ডিজিজের রোগী, তারপরে হাইড্রোকেফালাসের রোগী, মানে অনেক খারাপ খারাপ রোগী, ডেলিরিয়ামের রোগী, ডিমেনশিয়ার রোগী, স্পাইনাল কর্ডের টিউমারের রোগী, অনেক খারাপ খারাপ রোগী। বাট আপনি সারাদিন বলতেছেন নিউরোলজি নিয়ে বলেন, ডেফিনেটলি আপনি নিউরোলজি পছন্দ করেন, আপনি ডেফিনেটলি নিউরোলজিতে দিবেন। তাতে আপনার এবছর চান্স না হলে পরের বছর হবে, নিউরোলজিতেই দিবেন। তো সাবজেক্ট ওয়াইজ মানে কিছু আলাদা ব্যাপার স্যাপার আছে। আপনারা আরো কোনো কোশ্চেন থাকলে করেন, আমি একটু দেখি দেখি কারোর রিসেন্ট কোনো একজন লেখছে। এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়া খুব কঠিন, যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমি কত পাবো। এটা আমি একটু বলে দেই। এটা এটা তো ধরেন আমি বললাম যে আপনি কাট মার্ক 75, এখন আপনি মনে করতেছেন ভাই আমি কি 75 পাবো, আমি তো মনে হচ্ছে যে 75 পাবো না। আবার কেউ আমি বললাম 82 কর মনে হয় আমি 82 পাবো, কিন্তু সে কোচিং এর পরীক্ষায় কিন্তু 70 পায়। 70 পেয়ে ফাইনাল পরীক্ষা আপনি 82 মার্ক পাবেন, এটা কিভাবে আশা করেন? সো ফর্ম ফিল আপ করার আগে আপনি কোচিং এ, বিভিন্ন কোচিং এ আপনি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিবেন এবং একটা মডেল টেস্ট দিবেন। দিয়ে আপনার যদি সেই জায়গায় আপনার মার্ক 75 হয় এবং আপনি সামনের আরো 1 মাস মারাত্মক পড়াশোনা করতে পারেন, তাহলে এই 75কে আপনি 78 পর্যন্ত টানতে পারবেন। কিন্তু 75কে 82 টানা কিন্তু কঠিন। আবার এই যে পরীক্ষা, কোচিং এর পরীক্ষা আপনি 75 পাচ্ছেন, ফাইনাল পরীক্ষায় 65 পাওয়ার রেকর্ড আছে। কারণ এই 75-এ অতি আনন্দিত হয়ে পড়াশোনা বাদ দিয়ে দেয় যে আমার চান্স হয়ে গেছে, ভাইয়া বলছে যে এটা কাটমার্ক 70, আমি পাইছি 75, আমি তো চান্স পাই গেছি। করে একটা মাস আপনি পড়াশোনা করলেন না, আপনার জন্য লস হয়ে যাবে। সো আপনি আপনি যদি কোনো কোচিং এ না পড়েন, যদি ঢাকায় থাকেন, তাহলে আমাকে বলেন, বিএসএমএল লাইব্রেরিতে আমি কোশ্চেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। যে কোনো সাবজেক্ট ফাইনালে আপনি পরীক্ষা দিয়ে কত পাচ্ছেন এটা দেখে দেন সেই কাটমার্ক অনুযায়ী পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। তবে কাটমার্ক আমি যেটা বললাম সেটা ফাইনাল না, অন্য কোচিং যেটা বলতেছে সেটাও ফাইনাল না। বাস্তবে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা শুধুমাত্র একটা অ্যাজাম্পশন করে দিলাম। খেয়াল রাখবেন, আমি যদি কথায় কোনো ভুল বলে থাকি, সাবজেক্টের উপরে নিচে করে যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, এটা কষ্ট রাখেন না, কষ্ট পাওয়াটা কিন্তু স্বাভাবিক। কেউ বলতে পারে যে আমি অ্যানাস্থেশিয়া চয়েস দিলাম আর অ্যানাস্থেশিয়া ভাই দিছে সবার নিচে। বিষয়টা এরকম না, আমি আগেও বলছি অ্যানাস্থেশিয়া অনেক ভালো কাজ করা যায়। একইভাবে ব্লাড ট্রান্সফিউশনে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। ব্লাড ট্রান্সফিউশন আলা যারা, তারা আমাদের জিবিএস এ প্লাজমা ফেরাসিস দিচ্ছে, ইন্টারভেনশন এখানেও তো কম নাই, অনেক ভালো করার আছে। এই বিভেদটা করছে মানুষ কি দেখে জানেন? টাকা দিয়ে আর আরাম দিয়ে। এখন আমাদের এটা ধর্মই তাই, উপর উপরতলা এবং নিচতলা। আপনি খেয়াল করে দেখবেন যা ক্লিনিক্যাল বিষয়ের ডাক্তার, এরা বেসিক ডাক্তারদের মানে দেখলে মনে করে যে এরা বিশাল কিছু। ইভেন এই এই ইয়েটা সব প্রতিষ্ঠানে আছে। কিন্তু আপনি কি করবেন জানেন? আপনার সাবজেক্টটা যদি পছন্দ হয়, আপনি নিজে নিজে খুশি থাকবেন, আপনার ব্রেন থেকে ডোপামিন ক্ষরণ হবে এবং আপনি সারা জীবন মানে ভালো লাইফ লিড করতে পারবেন। আমি তাহলে শেষ করে দিচ্ছি, আমি তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না, রিসেন্ট নতুন কোনো প্রশ্ন পাচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। পরীক্ষার প্রিপারেশন নিয়ে যদি কোনো কথা বলতে হয়, যে পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন বা ইত্যাদি ইত্যাদি, আমার যদি মনে হয় যে এরকম কিছু গুরুত্বপূর্ণ ট্রিপস আপনাদের দিলে ভালো হবে, আমি যদি পাই তাহলে আমি আপনাদের দিব। এবার মজার একটা জিনিস শেয়ার করব এবার, সেটা হচ্ছে আমি আমি আপনারা সবাই জানেন যে আমি লাস্ট 5 বছর ধরে পড়াচ্ছি। শুধু আমি না, বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন ভাইরা পড়াচ্ছে, কেউ আমার মতো নিজে আলাদা কোচিং সেন্টার খুলে বসে আছে একাই। তো আপনারা পাশ করার পর আপনাদেরও মনে হতে পারে যে আমি নিজে পড়াবো, আমার পড়াইতে ভালো লাগে, আমি অমুক ভাইয়ের মতো পড়াবো, আমি অমুক কোচিং এর মতো পড়াবো, ইত্যাদি ইত্যাদি।
এই কোচিং আপনি যদি নিজে পড়ানোটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, আমার মতে, আমি এখনো পড়াচ্ছি, আমি এমডি ফাইনাল পরীক্ষা দিব আর 2 মাস পরে, এখনো পড়াচ্ছি, এখনো ক্লাস থাকে, তাহলে আপনার আসলে পাস করার পরে কি অ্যাপ্রোচ করা উচিত? আপনার জেনেসিসে যাওয়া উচিত, আপনার ম্যাট্রিক্সে যাওয়া উচিত, না আপনি নিজে একটা কোচিং খুলে বসবেন, না কি করা উচিত? এটা নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর আমি আমার জার্নিটা শেয়ার করে, আমি কিভাবে শিক্ষক হলাম এই জার্নিটা শেয়ার করে আপনাদের পরীক্ষায় পাশ করার পরে এটা নিয়ে ছোটখাটো সেশন নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।